আসসালামু আলাইকুম রাসেল ভাই। জানি আপনি সবসময় ভালোর দলে, তাই আর জিজ্ঞেস করলাম না। আমি ইয়ামিন ব্ল্যাক ম্যাজিকের একটি ঘটনা শেয়ার করব। আমার পক্ষে স্টুডিওতে যাওয়া সম্ভব না, যার কারণে ঘটনাটি যদি সিলেক্টেড হয় তাহলে পড়ে শোনানোর অনুরোধ রইল। ঘটনাটি আমার বন্ধুর ভাইয়ের সাথে ঘটে গেছে। আমার বন্ধু আমাকে যেভাবে বলেছে আমি সেইভাবেই লিখছি। সময় 2022। আমার ভাইয়ের নাম মারুফ। দীর্ঘদিন যাবৎ সে আমাদের যশোরের একটি স্থানীয় বাজারে ভালো ব্যবসায়ী হিসেবে পরিচিত। সবাই এক নামে চেনে। যেহেতু অনেক পুরনো ব্যবসা এবং সময়ের সাথে সাথে ব্যবসার পরিধি বৃদ্ধি পেয়েছে, সেই কারণে ধন সম্পদও বৃদ্ধি পেতে থাকে। সবকিছু ভালোই চলছিল। ভাইয়ের 2 সন্তান ছিল। তার ভেতর ছোট সন্তানটির নাম ইয়াসিন, ভাইয়ের বড় সন্তানটির নাম রাকিব। এছাড়া তার পরিবারে তার স্ত্রী, বাবা মা আছে। রাকিব প্রতিদিনের মতো সেদিন স্কুলে গিয়েছিল, মারুফ ভাইয়া বাজারে ছিল। প্রতিদিনের মতো ইয়াসিন দুপুরবেলা টিভি দেখছিল এবং তার মা রান্না করছিল। সে যে রুমে টিভি দেখছিল রুমটা ছিল 2 তলায়। টিভি দেখতে দেখতে ইয়াসিনের চোখ যায় জানলার থাই গ্লাসে। হালকা ফাঁক হয়ে থাকা জানলার ওপাশে একটা আবছা অবয়ব ইয়াসিরকে বলে, বাবা, টিভির সাউন্ডটা একটু আস্তে দাও, নামাজটা পড়বো যে। ইয়াসির তখনও, আমি একটু কনফিউজড। একটু আগে দেখলাম যে ইয়াসিন বলছিলেন, এখন আবার ইয়াসির, আমি ইয়াসিরই পড়ছি। ইয়াসির তখন কিছু বুঝতে না পারলেও একটু পরে সে বুঝতে পারে বাসায় আর কেউ নেই। তার দাদা ছিল মাঠে, আর ইয়াসিনের দাদি তার মায়ের সাথে কাজ করছিল, আর অন্য কেউ সচরাচর ইয়াসিনের রুমে যায় না। সে তখনই নিচে নেমে আসে এবং আম্মুর কাছে এসে কাঁদতে থাকে। ইয়াসিন অনেক ছোট, এ কারণে তার কথা কেউ বিশ্বাস করে না। ঘটনা মূলত এখান থেকে শুরু। প্রতিদিনের মতো মারুফ ভাই 7টা বা 8টার দিকে বাজার থেকে আসে। বাজার থেকে আসার পরে প্রতিদিনের মতো সন্তান ও বাবা মায়ের সাথে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। তার পরিবারে ছিল তার সন্তান, বাবা মা ও স্ত্রী এবং ছোট ভাই ও তার স্ত্রী। কিন্তু পারিবারিকভাবে একটু সমস্যা থাকায় ছোট ভাই আলাদা থাকত স্ত্রীর সাথে। সেদিন রাতে মারুফ ভাই ক্লান্ত থাকার কারণে তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। ঘুমের ভেতরে মারুফ ভাই স্বপ্নে দেখে একজন কালো কুচকুচে অবয়ব তার দিকে তাকিয়ে আছে। ভয়ানক দৃষ্টি তার, এবং বলছে, তোকে শেষ করতে এসেছি, আর শেষ করে তবে যাব, থাকতে পারবি না। এটা বলে সে হাসতে থাকে। তার গাল দিয়ে অনবরত লালার মতো কিছু একটা ঝরছিল। ভাই স্বপ্নের ভেতরে কালো অবয়ব থেকে বাঁচার জন্য অনেক কান্নাকাটি করছিল। কিন্তু হঠাৎ তার ঘুম ভেঙে যায় ফজরের আজান শুনে। স্বপ্ন দেখার বিষয়টা দুঃস্বপ্ন ভেবে সে খুব স্বাভাবিকভাবেই নেয় এবং ভুলে যায়। কিছুদিন পর সে সকালবেলা খাবার খেয়ে প্রতিদিনের মতো দোকানে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। রীতিমতো দোকানের ভেতরে ঢোকার পর সে দোকানে আর বসতে পারছে না। সমস্যা এখান থেকে শুরু। দোকানে বসলেই তার খুব খারাপ লাগছে, খুব কষ্ট হচ্ছে, শরীর অবশ হয়ে যাচ্ছে। দোকানের ভেতরে বসার পরেই তার শরীরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। সে তাড়াতাড়ি দোকান বন্ধ করে বাসায় চলে আসে। হঠাৎ বাসায় চলে আসায় তার স্ত্রী তাকে দেখে একটু অবাক হয় এবং প্রশ্ন করে, তোমার কি শরীর খারাপ? আজ কেমন যেন দেখাচ্ছে তোমাকে। মারুফ ভাই উত্তর দেয়, না তেমন কিছু না, আজ শরীরটা ভালো লাগছে না, তাই চলে আসলাম দোকান থেকে। বলে রাখা ভালো, মারুফ ভাই একজন অত্যন্ত পরিশ্রমী মানুষ। সে কোনো সময় দোকান বন্ধ রাখে না, নিয়মিত দোকান খোলা রাখে এবং বেচাকেনাও সে কারণে খুব ভালো হয়। এভাবে একদিন পার হয়ে যায়। মারুফ ভাই আবার দোকানে যায়, একই সমস্যা। দোকানের বাইরে বের হলে আবার সে একটু ভালো অনুভব করে এবং মনে হয় শরীর থেকে অনেক চাপ কমে গেল। শরীরের অবস্থা দিন দিন অবনতির দিকে যেতে থাকে। 7-8 দিন পর ভাইয়ের শরীরের অবনতি দেখে পরিবারের লোকজন তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার সব রকম পরীক্ষা করে, কয়েকদিন রেস্ট করার পরামর্শ দেয় এবং বলে তেমন কোনো সমস্যা নেই, তিনি সুস্থ আছেন। হয়তো মানসিকভাবে চিন্তিত, সেই কারণেই এই সমস্ত সমস্যা হচ্ছে, অথবা বেশি পরিশ্রম করেছেন যার কারণে এমন হচ্ছে। কিছুদিন রেস্ট নিলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু রেস্ট নেয়ার পরও কোনো উন্নতি হচ্ছিল না। তার চেহারা ফ্যাকাশে হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল তার শরীর থেকে দিন দিন রক্তগুলো শুকিয়ে যাচ্ছে, চোখগুলো একদম ভেতরে গর্তের ভেতরে ঢুকে যাচ্ছিল। তার অবস্থা আরো খারাপ হতে থাকে।
শরীরের অবস্থা খারাপ হওয়ার কারণে তিনি কারো সাথে ঠিকমতো কথা বলতে পারতেন না। তিনি তার বাড়িতে একা একা বসে থাকতেন, আকাশের দিকে তাকিয়ে থাকতেন। তার নিজের দোকানে বসলেই যেন তার অনেক বিরক্তি লাগত। কোনো ওষুধই তেমন ভালো ফল দিচ্ছিল না। সমস্যাটা এমন, সে দোকানে বসলেই তার শরীরের জ্বালা যন্ত্রণা আরো বেড়ে যায়। দোকান থেকে এসে চুপচাপ একা নিরিবিলি বসে থাকে, কারোর সাথে কথা বলে না, নিশ্চুপ হয়ে থাকে। তার মা বাবা ছেলেরা অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়ে। এমনভাবে চলতে থাকার কারণে তার ব্যবসার ক্ষতি হতে থাকে অনেক। কেমন যেন সুস্থ স্বাভাবিক একজন মানুষ কিছুদিনের মধ্যে অসুস্থ হয়ে গেল, চেহারা বিবর্ণ হয়ে যেতে থাকে। হঠাৎ একদিন মারুফ ভাই মসজিদে আসরের নামাজ পড়তে গেলে মসজিদের ইমাম মারুফ ভাইকে নামাজ শেষে একটু অপেক্ষা করতে বলেন। নামাজ শেষে মারুফ ভাই বাইরে অপেক্ষা করছিলেন। ইমাম সাহেব নামাজ শেষ করে মারুফ ভাইয়ের কাছে আসে এবং তার দিকে তাকিয়ে থেকে কিছুক্ষণ পরে প্রশ্ন করে, মারুফ, তোমার শরীরের অবস্থা কেন এরকম? দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। কোনো সমস্যা হয়েছে নাকি বাবা? মারুফ ভাই কিছু সময় চুপ থেকে তার সমস্যার কথাটি বলে এবং সেই রাতে যে স্বপ্নটি দেখেছিল সেই স্বপ্নের কথা ইমাম সাহেবের সাথে শেয়ার করে। ইমাম সাহেব একটু বুঝতে পারেন তার সমস্যাটি কি হয়েছে। ইমাম সাহেব বলেন, তোমার অবস্থা দেখি বেশি ভালো না। আমার যা মনে হচ্ছে কোনো খারাপ কিছুর আসর পড়েছে তোমার ওপরে। যতদূর সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব একটা কিছু করো। কোনো ভালো আলেমের কাছে যাও, চিকিৎসা নাও, আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে। কিন্তু বেশি দেরি করো না, সময় নষ্ট করো না বাবা। ইমাম সাহেবের কথা মতো ভালো আলেম খুঁজতে শুরু করে তার বাবা এবং মারুফ ভাই। কিন্তু কোনো ভালো আলেম না পাওয়ায় তেমন কোনো ভালো ফলও পাওয়া যাচ্ছিল না, বরং শরীর আরো শুকিয়ে যাচ্ছিল এবং ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছিল না সে। এভাবে চলতে থাকে এবং 21 দিন পার হয়ে যায়। হঠাৎ আল্লাহ রহম করেন, এক আলেমের সন্ধান পাওয়া যায়। হুজুরের সাথে যোগাযোগ করার পর হুজুর সরাসরি মারুফ ভাইয়ের বাসায় আসবেন বলে তাকে জানান। পরদিন বৃহস্পতিবার হুজুর বিকেলের দিকে তাদের বাসায় আসেন। বাসায় ঢুকেই হুজুর বুঝতে পারেন গরম একটা বাতাস এই বাড়িতে আছে। তিনি সেটা অনুভব করতে পারেন। হুজুরের সাথে দেখা হলে মারুফ ভাই তার স্বপ্ন ও তার ছোট ছেলের সাথে ঘটে যাওয়া ঘটনার কথা বলেন। তিনি তাদের 2 তলায় রুমের আশেপাশে ঘুরে দেখলেন এবং মারুফ ভাই যে বাসায় থাকেন, যে রুমে ঘুমান, ওই রুমে হেঁটে হেঁটে অনেক পরীক্ষা নিরীক্ষা করলেন। তারপর তিনি বললেন, এখানে খারাপ কিছুর অস্তিত্ব আছে। আজ রাতে এশার নামাজের পরে দেখি কি করা যায়। হুজুর মারুফ ভাইকে কিছু জিনিসপত্র জোগাড় করতে বললেন, যেমন মোমবাতি, কিছু সুগন্ধি আতর, ধূপ, বেলি ফুলের আগরবাতি ইত্যাদি। এশার নামাজের পরে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে হুজুর একটি রিচুয়াল করেন। হুজুর তার সাথে থাকা জিনের মাধ্যমে জানতে পারেন মারুফ ভাইয়ের ওপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, যাতে সে ব্যবসা করতে না পারে, দোকানে বসতে না পারে। হুজুরের এই কথা তার পরিবারকে জানালে সবাই আঁতকে ওঠে। মারুফ ভাইয়ের সাথে কারো এমন শত্রুতা থাকার কথা নয়। হুজুর আরো বলেন, মারুফ ভাই যে স্বপ্নটা দেখছে সেই স্বপ্নেই একজন জিন আসে যে মারুফ ভাইকে ভয় দেখায়। অন্যদিকে তার ছোট ছেলে ইয়াসিন, যারা দেখেছে অনেক ভালো জিন এবং তারা অনেক আগে থেকেই এই বাড়িতে বাস করে। এই ব্ল্যাক ম্যাজিক তার পরিবারেরই একজন হিন্দু পণ্ডিতের মাধ্যমে করেছে। এই কথা শোনার পর পরিবারের সবাই বিশ্বাস করতে চায় না। হুজুর বলেন, সাধারণত এই ব্ল্যাক ম্যাজিকটা যেভাবে করা হয়, 1 থেকে 25 দিনের ভেতর এর আসর না কাটানো যদি যায়, তাহলে কেউ একজন, অর্থাৎ যার উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, সে অসুস্থ হয়ে এক পর্যায়ে প্যারালাইসিস হয়ে যায় তার, অথবা সে পাগল হয়ে যায়। হুজুর আরো বলেন, আমি চাইলে এখনই এই ব্ল্যাক ম্যাজিকটা নষ্ট করে দিতে পারি, কিন্তু আপনাদের পরিবারের অনেক নিকট কেউ এই কাজটি করেছে। সে যদি এসব ক্ষমা না চায় এবং আল্লাহর কাছে মাফ না চায়, তাহলে এই ব্ল্যাক ম্যাজিক যার মাধ্যমে তথা আপনার পরিবারের যে ব্যক্তি এই কাজটি করেছে, শক্তিশালী জিন উল্টে তার ক্ষতি করে ফেলবে। কারণ শক্তিশালী এই জিনটিকে যে উদ্দেশ্যে পাঠানো হয়েছে, সেই উদ্দেশ্য পূরণ না হলে পরিবারের ওই ব্যক্তিকে সে ছাড়বে না। তখন ওই ব্যক্তি কোনোভাবেই জিনের শক্তি থেকে নিজেকে বাঁচাতে পারবে না। যেহেতু তখন 21 দিন চলছিল, হুজুর সেই ব্ল্যাক ম্যাজিক তখনই নষ্ট করেন এবং হুজুর তার জিনকে নির্দেশ দিলে সেই ব্ল্যাক ম্যাজিকে ব্যবহৃত জিনিসগুলো হুজুরকে এনে দেয়। বাইরে তখন যেন দমকা বাতাস, ঝড় উঠেছে। তারপর হুজুরের হাতে ব্ল্যাক ম্যাজিকের জিনিসটি দেখা যায়। সেটা দেখতে একটু অন্যরকম ছিল,
সাধারণত একটা মানুষের হাতের আঙুলের মতো একটি হাড় ছিল। হুজুর বলেন এটি একটি বিড়ালের হাড়। বিড়ালটিকে জবাই করা হয়েছে। বিড়ালের হাড়ের ওপরের অংশে জড়ানো ছিল কালো এক ধরনের সুতো, যা দেখতে তাগির মতো। তাগি বলতে সাধারণত তাবিজ ঝুলানোর কাজে ব্যবহৃত হয় যে সুতোটি, সেটিকে বোঝানো হয়। সুতোর গায়ে সাদা কাগজে মোড়ানো ছোট্ট ছোট্ট হাতে লেখা আরবি শব্দ, এবং সেগুলোকে ঘিরে একটা সাদা রক্তমাখা কাপড়। এগুলো দিয়ে কাপড়টা বাঁধা ছিল, এবং ওই হাড়ের নিচে আর একটা কাপড়ের পোটলা জাতীয় কিছু একটা ছিল। কাপড়ের সেই পোটলা খোলা হলে কাপড়ের ভেতরে কিছু চুল ও মারুফ ভাইয়ের ব্যবহৃত জামার অংশ ছিল, এবং সাথে কয়েকটি তাবিজও ছিল। হাড়ের প্রথম অংশ অর্থাৎ ওপরের অংশটা বাজারের দোকানের ভেতরে ছিল, এবং আরেকটা অংশ ছিল মারুফ ভাইয়ের ঘরে বালিশের ভেতর। সবকিছু শেষ করে হুজুর মারুফ ভাইকে একটি তাবিজ দেন এবং বলেন 25 দিনের ভেতর বাইরে কোনো জিনিস কেউ খেতে দিলে খাওয়া যাবে না, আর পানি পড়ে দেন, ওই পানি 25 দিন নিয়মিত খেতে হবে। নিয়মিত নামাজ পড়তে বলেন। ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে মারুফ ভাই সুস্থ হয়ে যাবেন। ঘটনা এখানেই শেষ নয়। আসলে ব্ল্যাক ম্যাজিকটা যে করেছে সে আর কেউ নয়, তার ছোট ভাইয়ের স্ত্রী। ছোট ভাইয়ের স্ত্রী হিংসা করে মারুফ ভাইয়ের উন্নতি সহ্য করতে না পেরেই এই ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেয়। তিনি মূলত তার স্বামীকে ওই দোকানে বসাতে চাইছিলেন, কিন্তু পরে যখন জানতে পারেন সেই জিন তারই ক্ষতি করবে, তখন অর্থাৎ 23তম দিনে রাত্রিবেলা সে মারুফ ভাইয়ের কাছে এসে নিজের ভুল স্বীকার করে, এবং ওই রাতে হুজুরের সাথে যোগাযোগ করলে হুজুর বলে 24তম দিনে সকালবেলায় যত তাড়াতাড়ি সম্ভব আপনারা চলে আসবেন এখানে। সকালবেলায় মারুফ ভাই এবং তার বাবা মা ও তার ছোট ভাইয়ের স্ত্রী সবাই হুজুরের বাড়িতে যান, এবং হুজুরের কাছে সেই ছোট ভাইয়ের স্ত্রী ক্ষমা চান, এবং তিনি অঙ্গীকারাবদ্ধ হন যে আর কখনো এই কাজ করবেন না। এরপর হুজুর তার ছোট ভাইয়ের স্ত্রীকে একটি তাবিজ দেন এবং বলেন 25 দিন না হওয়া পর্যন্ত এই তাবিজ কখনোই খোলা যাবে না, আর যা কিছু হয়ে যাক গভীর রাতে কেউ ডাকলে সাড়া দেয়া যাবে না, এবং নিয়মিত নামাজ আদায় করতে হবে। নিশ্চয়ই আল্লাহ সকল বিপদ থেকে আপনাদেরকে রক্ষা করবেন। তারপর তাবিজ নেওয়ার পর তারা বাসায় চলে আসেন। এদিকে আল্লাহর রহমতে মারুফ ভাই আস্তে আস্তে সুস্থ হয়ে উঠে স্বাভাবিক জীবনযাপন করতে শুরু করেন। তার শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে, কিন্তু তার ছোট ভাইয়ের স্ত্রীর ওপর প্রতিনিয়ত সমস্যা বাড়তে থাকে। তিনি ঘরে ঢুকলেই একা থাকতে পারতেন না। তার মনে হতো কে যেন তাকে চেপে ধরেছে ঘরের মধ্যে। মাঝরাতে তার টিনের ওপর ইট পাথর পড়ত, কিন্তু সকালবেলায় ইট পাথর কিছু খুঁজে পাওয়া যেত না। এমনকি রাতে তিনি টয়লেটে যাওয়ার জন্য বের হলে হঠাৎ যদি তার চোখ দুইতলা ছাদের ওপরে পড়ত, তখন সে দেখতে পেত দুইটা চোখ আগুনের মতো জ্বলছে, কালো একটা অবয়ব সেখানে বসে আছে, এবং সে যেন তার দিকেই এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আল্লাহর অশেষ রহমতে এভাবে আস্তে আস্তে 25 দিন পার হয়ে যায়, এবং সমস্যাগুলো আস্তে আস্তে হারিয়ে যায়। সর্বোপরি সবাই ভালো আছেন এখন। আসলে ব্ল্যাক ম্যাজিক ভালো কিছু বয়ে আনে না, আর এর জন্য দুনিয়াতেও যেমন শাস্তি পেতে হয়, মৃত্যুর পরেও রয়েছে কঠিন শাস্তির বিধান। এই ঘটনা যদি সিলেক্টেড হয় অবশ্যই আমাকে জানাবেন। এটা ভূত.com-এ পাঠানো আমার প্রথম স্টোরি। আমার কাছে অনেক ভয়ানক ঘটনা আছে। যদি সিলেক্টেড হয় পরবর্তীতে বাকি ঘটনাগুলো পাঠাবো ইনশাল্লাহ। ভালো থাকবেন। আপনার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। ভূত.com দীর্ঘজীবী হোক। ইয়ামিন হাসান ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি 7 কলেজের কোনো একটি কলেজের অর্থনীতি বিভাগে তিনি পড়েন, এবং তিনি সেখান থেকেই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। ঘটনার ভেতরে কিছু লেখার মধ্যে আমার মনে হয় যে যখন লিখবেন কেউ যদি লেখার পরে একবার একটু রিভাইজ করে নেন তাহলে অনেক বেশি ভালো হয়। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আমরা দ্বিতীয় ঘটনায় যাচ্ছি। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি।
আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনারগণ, আশা করি ভালো আছেন সবাই। আমি সুয়াইফ হোসেন সৌরভ বলছি রাজবাড়ী জেলার খানকাপুর ইউনিয়নের ঢেকিগাড়িয়া গ্রাম থেকে। ঘটনাটি যেটি বলতে চাইছি সেটি ঘটে আমার দাদার সাথে। ঘটনায় যাওয়ার আগে বলে রাখি, রাসেল ভাই ভূত.কমে পাঠানো এটি আমার প্রথম ঘটনা, তাই লেখার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর উল্লেখিত জায়গার নামগুলো প্রকাশে কোনো বাধা নেই, তাই খোলামেলাভাবেই লিখছি। আজ থেকে 5 থেকে 6 বছর আগের ঘটনা এটি। আমার এক প্রতিবেশী, যিনি সম্পর্কে আমার দাদা হন, তার সঙ্গে মূলত ঘটনাটি ঘটে। দাদারা ছিলেন গেরস্থ, ঘরে 12 মাস ধান থাকত, তাই প্রায় ধান ভাঙতে তাকে কলঘর বা ধান ভানার মিলে যেতে হতো, যেটি ছিল স্থানীয় গোয়ালন্দ মোড় নামক জায়গায়। তো একদিন বিকেলে দাদা ধান ভাঙানোর জন্য কিছু ধান মিল ঘরে নিয়ে যান। ধান ভাঙানো শেষ হতে হতে মাগরিবের আজান হয়ে যায়, চারিদিকে অন্ধকার নেমে আসে। বলে রাখি, গোয়ালন্দ মোড় থেকে আমাদের বাড়ির এখানে পায়ে হেঁটে আসতে 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগে। সন্ধ্যা হয়ে যাওয়াতে ওই সময় কোনো ভ্যান বা রিক্সা আসতে রাজি না হয় দাদা বাধ্য হয়ে ধানের বস্তা মাথায় নিয়েই বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। মিনিট 5 মেইন রোড ধরে হাঁটার পর আমাদের গ্রামের দিকে নেমে আসার জন্য একটা মাটির রাস্তা। দাদা ওই মাটির রাস্তা ধরে নেমে আসেন। রাস্তাটার একটু বিবরণ দেই। রাস্তাটা মেইন রোড থেকে নেমে আড়াআড়িভাবে গ্রামের ভেতর দিয়ে গিয়ে রেল লাইন ক্রস করে পূর্ব দিকের সর্দার পাড়া নামক একটি জায়গায় গিয়ে আরেকটি পাকা রাস্তার সাথে মিশেছে। রাস্তাটার যেখানে শুরু সেখানে আশেপাশে বাড়িঘর তেমন কিছু নেই, আছে তবে কিছুটা দূরে। ফলে রাস্তার ওই জায়গাটা আগে থেকেই বেশ হন্টেড। অনেকে রাতের বেলায় সেখানে অনেক কিছু দেখেন। রাস্তার দুই পাশে 2টি বড় বড় তাল গাছ। যাই হোক, তখন দাদার কাছে কোনো লাইট ছিল না, কিন্তু আকাশে চাঁদের আলো থাকায় চারপাশ পরিষ্কার দেখা যাচ্ছিল। তো দাদা যখন হেঁটে ওই তাল গাছ দুটির কাছে চলে আসেন, তখন দাদার কানে কিছু খসখস আওয়াজ ভেসে আসে এবং দাদা থমকে দাঁড়ান। শুকনো তালের পাতা ঝড়ো বাতাসে একটার সাথে আর একটা ঘষা লেগে যেমন আওয়াজ হয়, শব্দটা ঠিক তেমন। যদিও তখন সেখানে কোনো বাতাসই ছিল না। দাদার বুঝতে বাকি রইল না যে আওয়াজটা কোথা থেকে আসছে। দাদা তাল গাছের দিকে তাকান এবং লক্ষ্য করেন গাছের মাথায় শুকনো পাতার মধ্যে কিছু একটা নড়াচড়া করছে। দাদা বিষয়টা আমলে না নিয়ে ভাবেন হয়তো কোনো নিশাচর প্রাণী হবে। এই ভেবে দাদা ফের হাঁটা লাগান এবং যখনই তিনি তাল গাছ দুটি ক্রস করতে যাবেন, ঠিক সেই সময় তিনি দেখতে পান যা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখেন যে 2 তাল গাছ থেকে 2টা মানুষের মাথার আকৃতির 2টা জিনিস একদম রাস্তার মাঝখানে এসে পড়ল এবং পড়ার পরেই সেগুলো গড়াগড়ি খেতে থাকলো। চাঁদের আলোয় দাদা স্পষ্ট দেখতে পেলেন ওই 2টা আসলে মানুষের 2টা কাটা মাথা এবং মাথা 2টা তার দিকে তাকিয়ে অনবরত হেসে চলেছে। দাদা বুঝতে পারছিলেন না কি হচ্ছে তার সাথে। তিনি থমকে যান, এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন মাথা 2টার দিকে, যেন সেগুলো দাদাকে বশ করে ফেলেছে। কিছুক্ষণ এমন চলার পর কিছুটা শূন্যে ভাসমান অবস্থায় মাথা 2টা গড়াগড়ি করতে করতে পাশের মাঠের ভেতরে চলে যায়। দাদা অবাক হয়ে জিনিসগুলোর দিকে তাকিয়ে থাকেন যতক্ষণ পর্যন্ত সেগুলো দেখা যাচ্ছিল। দাদা কিছুটা ভড়কে যান। এই দৃশ্য দেখে দাদা কিছুটা ভয়ও পেয়ে যান, কিন্তু তিনি খুব সাহসী একজন মানুষ ছিলেন, তাই খুব একটা আমলে না নিয়ে দ্রুত হেঁটে সেখান থেকে চলে যেতে চান। কিন্তু তিনি জানতেন না চূড়ান্ত ভয়টা এখনো তার জন্য অপেক্ষা করছে। একটু এগিয়ে যেতেই দাদা দেখতে পান রাস্তার ওপর সাদা কিছু একটা পড়ে আছে। জি হ্যাঁ, এটি ছিল কফিনে মোড়ানো একটা লাশ, যেটা রাস্তার ওপর আড়াআড়িভাবে টান টান করে শোয়ানো ছিল। পুরোটা রাস্তা জুড়ে শুয়ে আছে লাশটি। পাশ কাটিয়ে যাওয়ার কোনো উপায় নেই। এই দৃশ্য দেখে দাদা আরো ভয় পেয়ে যান। প্রচণ্ড ভয়ে তিনি চোখ বন্ধ করে দোয়া দুরুদ পড়তে থাকেন। ধানের বস্তাটা তখনও তার মাথায়। এমন কতক্ষণ তিনি চোখ বুজে সেখানে দাঁড়িয়েছিলেন বলতে পারবেন না, কিন্তু এক সময় চোখ খুলে দাদা দেখেন সেখানে কিছুই নেই। পুরো রাস্তা ফাঁকা শুনশান, যেন একটু আগে সেখানে কিছুই ঘটেনি। দাদা আশেপাশে তাকিয়ে কোনো কিছুই আর দেখতে না পেয়ে দ্রুত হাঁটা দিয়ে বাড়িতে চলে আসেন এবং পুরো রাস্তাটাই তিনি দোয়া কালাম পড়তে থাকেন। পরবর্তীতে অনেক দিন পর একদিন আমরা সবাই রাতে বসে ভুতুড়ে গল্প শুনছিলাম। তখন এক পর্যায়ে দাদা আমাদেরকে তার জীবনে ঘটে যাওয়া লোমহর্ষক ঘটনাটা শেয়ার করেন।
তো রাসেল ভাই, এই ছিল আমার ছোট্ট ঘটনা। জানি না কতটা ভয়ঙ্কর, তবে আমার মনে হয় ওই দিন দাদার জায়গায় আমি থাকলেও নিঃসন্দেহে সেন্সলেস হয়ে যেতাম। আমার ঘটনাটা যদি সিলেক্টেড হয় তাহলে রাসেল ভাইয়ের কণ্ঠে শোনার অপেক্ষায়। আমি ভূত.com-এর একজন বড় ফ্যান। প্রতি রাতে রাসেল ভাইয়ের কণ্ঠে অন্যদের পাঠানো ঘটনা শুনে ঘুমাই, তাই আশায় থাকলাম আগামী এপিসোডে নিজের পাঠানো ঘটনাটি শুনতে পাবো। আমার সংগ্রহে আরও কিছু ঘটনা আছে, এই ঘটনাটি সিলেক্টেড হলে পাঠাতে উৎসাহী হব। আশা করি আমার এই ছোট্ট ঘটনাটি লিসনারদের ভালো লাগবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদের সবার ভালো লেগেছে। আমার কাছেও বেশ ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, খুশি হবেন উনি। আমাদের কমেন্ট সেকশনে লিখতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে পারেন। তাহলে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের নোটিফিকেশন এবং মিস করবেন না কোনো কিছুই। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ভালো লাগলেও জানাবেন। এবং হ্যালোইন স্পেশাল এপিসোড সামনে আসছে, সেই জন্য যেমন আপনারা ঘটনা পাঠাবেন। আমরা 200তম এপিসোডের জন্য প্রস্তুতি নিচ্ছি, সেই জন্য ঘটনা পাঠাবেন। যারা টরন্টোতে আছেন তারা কমেন্টে জানিয়ে দিন, ইমেল করুন, আপনাদের কাছে পৌঁছে যাবে আমাদের সমস্ত সময়সূচি এবং সবকিছুর বিস্তারিত সব ব্যাপারগুলো আমরা জানিয়ে দেবো আপনাদেরকে। আমাদের ফেসবুক পেজে আপনারা চোখ রাখুন, www.facebook.com/russell.স্বাধীন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি তারিক রংপুর থেকে বলছি। আজকে আমি আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে বলবো। এই ঘটনাটি ঘটে রাইট অ্যারাউন্ড করোনার কালীন সময় হবে। সো আমি সোজা ঘটনায় চলে যাচ্ছি। সো আমরা অনেকেই জানি করোনার সময় অনেকজনের যে ঘুমানোর যে সময় আছে সেটা অনেকেরই একদম নষ্ট হয়ে গেছিল। তো আমারও ওরকমই হয়, কখনো একটা, কখনো দুইটা, কখনো তিনটা, কখনো কোনো কোনো দিন ঘুমই হতো না, এমন একটা অবস্থা হয়ে গেছিল আর কি। তো এমনই কিছু দিন, কোনো একদিন আমি নোটিস করি, তার আগে বলে রাখি, আমাদের যে বাসা আছে তার সামনে একটি বাসা, আর তার মধ্যে একটু ফাঁকা জায়গা, মানে অনেক ছোট চাপা গুলির মতো থাকে। সেখানে মানুষ চলাচল করা যাবে, মনে একজন মানুষ চলাচল করা যাবে এমন এত একটু চাপা রাস্তা নয়, তবে একটি মানে ফাঁকা জায়গা। আর ওইদিকেই আমার আর কি জানালাটা। সো একদিন রাত 2টো না 3টা বাজবে। সো এমন সময় আমি ইয়ারফোনে গান শুনতেছি, এন্ড আমি নোটিস করলাম খচমচ খচমচ শব্দ করতেছে। তো খচমচ শব্দ করছে, আমি প্রথম খেয়াল করিনি, অতটা নোটিস মানে অতটা ইম্পর্টেন্স দেয়নি। তারপরে দেখলাম মানে খচমচ শব্দটা আবার হচ্ছে, আবার একদম চুপ, আবার খচমচ শব্দ হইতেছে। তো আমি ইয়ারফোন খুলে শুনলাম, মানে শোনার চেষ্টা করলাম কিসের শব্দ হচ্ছে। তো ইয়ারফোনটা খুলে আমি আমি মানে বুঝলাম যে কিছু একটা, মানে ওই ফাঁকা জায়গাতে কিন্তু অনেক মরা শুকনা পাতা পড়ে থাকে। সো ওইখানে কেউ হাঁটলে যেমন শব্দ হয় তেমন একটা শব্দ পাচ্ছি না। তো রাসেল ভাই, এটা কিন্তু আনকমন না, মানে ওই দিক দিয়ে সচরাচরই আপনার বিড়াল, তারপরে ফাঁকা জায়গাতে ঢুকার জায়গা আছে। তো আমাদের পাশের বাড়ির ছাগল,
তারপরে কখনো কখনো কিছু হিন্দু মহিলা আসতেন, তারা এসে এই মানে পাতাগুলো নিয়ে যাইতো। সো রাতের টাইমে তোর মহিলা আসবে না, রাতের টাইমে আর কি মানে বিড়াল এরকম যাওয়া আসা করতো, এটা আমরা জানতাম। বিড়াল আমাদের ছাদের উপর দিয়েও যায় ধাম ধাম শব্দ করে। সো এটা আনকমন ব্যাপার ছিল না, আনকমন মানে সো অতটা ইম্পর্টেন্ট না দিয়ে আমি আবার গান শুনতেছি। তাই দেখতেছি তো মানে এতক্ষণ ইম্পর্টেন্স দেয়নি, তাই নোটিস করলাম না। এবার মনে হইতেছে যে পুরা গলিটা আছে, এই পুরো গলিটা যাইতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ পর্যন্ত শব্দটা হইতেছে, তারপর আবার থামতেছে, আবার যাইতেছে, আবার মানে গলির এক এন্ড থেকে অন্য এন্ড যাইতেছে, থামতেছে, আবার অন্য এন্ডে যাইতেছে, থামতেছে, আবার এরকম করে আর কি শব্দটা হইতেছে। তো আমি ভাবলাম কিরে, বিড়াল যদি হয় সে তো একবার চলে গেই, আর তো সাউন্ড করার কোনো কথা না। তো যেহেতু ইউজ টু হয়ে গেছিলাম, অত অন্য কিছু ভাবিনি। তো আমি জানলাটা খুলে দেখার চেষ্টা করলাম যে কি জিনিসটা, কি মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে দেখার চেষ্টা করতেছি যে কি বাইরে, কি এটা। তো দেখলাম দেখার চেষ্টা করতেছি কিন্তু কিছু দেখতে পাচ্ছি না। তো আমি মনে করলাম আচ্ছা হোক, থাও, কি হয় হোক, ওটা তো আর দেখা যাচ্ছে না, এখন আমি কি আর করতে পারি। তো আমি জানলাটা বন্ধ করার সিদ্ধান্ত নিলাম এবং বন্ধ করতে গেলাম। সো আমাদের জানলাটার কথা বলি, আসলে ভাই এটা কিন্তু থাই গ্লাস না, ওই একদম কপাট আর কি, কপাট সিস্টেম আর কি, লোহার কপাট। তো ধরে টেনে আবার এনে বন্ধ করতে হয়। সো আমি যখনই ধরতে গেলাম, মানে গেটের মতো আর কি জানলাটা, দুইটা কপাট আর কি জানি বলবো মানে কিছু আর মনে আসতেছে না। তো ওই দুইটা ধরছি, ধরে টেনে আনতে যাব, তখনই আমার হাতের উপর হাতটা একদম রাসেল ভাই পুরো মানুষের মতো, মানুষের হাত, কোনো নখ বড় নেই, কোনো মানে হাতে কোনো লোম নেই, কিন্তু হাতটা অনেক কালো। কালো বলতে কি মনে হয় হাতে ছাই মেখে আছে, মাখা এরকম একটা হাত। সো আমি এরকম মানে হাতটা দেখেই আমি কিন্তু রাসেল ভাই এতক্ষণ ধরে যত কথা বললাম তাতে হয়তো বা অনেকজনের এরকম একটা আইডিয়া হইতে পারে যে অনেক সাহসী। আসলে কিন্তু আমি না, অত সাহসী না, আমি ভীতু। কিন্তু জীবনে একটা শখ ছিল যে আমি জিন দেখবো, মানে ভূত.com, ভূত FM সবই আগে থেকে শোনা হয়। সো তখন থেকে একটা শখ ছিল, আম্মু দাদি নানু এদের কাছ থেকে ভূতের গল্প শুনছি, জিনের গল্প শুনছি, তো দেখার খুব শখও ছিল, কিন্তু অতটা সাহসীও ছিলাম না, ভীতু ছিলাম। তো এই কাহিনী আমার ওই হাতের ওপর হাত দেখে আমি ভয়ে চিল্লান দেই এবং অজ্ঞান হয়ে যাই। এবং সকালে উঠে আমি আমার যেহেতু আমার রুমেই ছিলাম, তো আমার বেডেই শুয়ে থাকি। বেড থেকে উঠে আম্মু
এসে জিজ্ঞেস করলে, কি রে তোর কি হয়েছিল রাতে, চিল্লাইলি কেন, আসে দেখি তুই অজ্ঞান হয়ে পড়ে আছিস। তখন আম্মুকে এই ঘটনা বলি, আম্মুকে বলি যে এই যে এরকম কাহিনী। আম্মু বলে, কই আমরা তো কোনো শব্দ শুনিনি। একটা জিনিস বলে থাকা, মানে যে এলিভেটার কথা বলছিলাম, যে গলিটার কথা বলছিলাম রাসেল ভাই, ওইটা কিন্তু আমাদের যে আমার আম্মু আব্বুর যে রুম আছে ওই রুমেও, ওই রুম পর্যন্ত যায়, ওই রুমের জানলা পর্যন্ত ওই মানে গলিটা, ছোট গলিটা যায়। তো আম্মু বলতেছে যে আমরা তো কোনো শব্দ শুনিনি। তো আমি যেহেতু ভীতু, তো আমি আমার নিজের মনে বলে ভেবে নিয়েছিলাম। তো রাতে সকাল নাস্তা নাস্তা খেয়ে দুপুরে আর কি, দুপুরে ভাত টাত খেয়ে বিকালের দিক যখন আম্মু একটু টিভি দেখতেছিল, তখন আম্মুকে আমি যে প্রশ্ন করি যে আম্মু সত্যি করে বলো তো, তুমি কি সত্যি কোনো মানে শোনো নাই, সত্যি শোনো নাই যে কেউ দিক দিয়ে হাঁটা যাচ্ছে, মানে শুকনা পাতার উপর যে হেঁটে যাওয়ার কোনো শব্দ শোনো নাই? আমার বলতেছে না। তারপর আম্মু বলতেছে যে তবে একটা জিনিস আছে, যে আম্মু বলতেছে যে একটা জিনিস আমি প্রত্যেক দিন রাত 2টা 2:30 এরকম টাইম হবে, এরকম টাইমে আমি মানে একটা আমাদের রুমে একটা গন্ধ আসে, যেটা হচ্ছে মরিচ পোড়া, শুকনা মরিচ পুরানোর গন্ধ, তারপরে শুকনা মরিচ, শুটকি, এগুলো কেউ একসাথে পুড়তেছে এরকম একটা গন্ধ তাদের রুমে আসে। এবং এই গন্ধটা মা বাবা দুইজনই শুনতে পারে, মানে আজকে দুইজন গন্ধটা পায়। তো রাসেল ভাই এই ছিল আমার ঘটনা। তো রাসেল ভাই যদি এই ঘটনাটি সিলেক্ট হয় তাহলে আমাকে কন্ট্যাক্ট করবেন, এবং আর যদি ঘটনাটি ভালো লাগে আমি আরো ঘটনা আছে সেগুলো শেয়ার করব আমাকে জড়িয়ে আর কি। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর এই মুহূর্তে আমি জানিয়ে দিই যে আমাদেরকে শেষ করতে হবে এখন, কারণ আজকে অনেক লম্বা একটা এপিসোড আমাদের করার ইচ্ছা ছিল। শুধুমাত্র আমরা এত বড় একটা ইমেল, প্রথম যে ইমেল সেটা দিয়ে শেষ করবো ভেবেছিলাম, তারপরেও একটা চমৎকার অডিও ক্লিপ পেয়ে গেলাম ফারহানার, এবং সেই জন্য আমরা সেটা শোনালাম। এবং তারপরে আরও একটা অডিও ক্লিপ পাওয়াতে সেটা পাঠানো বা সেটা যারা পাঠিয়েছেন সেইটা শোনানোর জন্য আপনাদের মানে খুব ইচ্ছা করছিল এবং লোভ সামলাতে পারলাম না বলা যায়, আর সেজন্য সেটাও শুনিয়ে ফেললাম। আপনারা আমাদের ঘটনা পাঠাতে থাকুন, কারণ সামনে হ্যালোইন, এটা হ্যালোইন মানে কি, সামনে হ্যালোইন না, আসলে হ্যালোইন চলছে, এবং সে কারণে আমরা আমাদের মতন করে ভয়ের ঘটনাগুলো, মানে মানুষ নানানভাবে হ্যালোইন উদযাপন করে, আমরা সেগুলোর মধ্যে যাব না। আমরা শুধুমাত্র যেটা করব সেটা হচ্ছে আপনাদের কিছু ঘটনা শোনাবো। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আপনি ভালোর দলেই সবসময় থাকেন। আমার গত 5 বছর বিশেষ 4-5টা রাত ছাড়া মনে হয় কোনো রাত বাদ পড়েছে এমন হয়নি যে আপনার কণ্ঠে ভূত এফএমের পুরনো পর্বগুলো আবার নতুন করে না শুনে ঘুমিয়েছি। আমার বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার সোমপাড়া গ্রামে। আজকে আমি প্রথম লিখতে বসলাম 100% সত্যি ঘটনা। আমি এই ঘটনা আমার এলাকার এক চাচির কাছ থেকে শুনেছি। যখনকার কথা বলছি সেটা 2006 সাল হবে। আমাদের এলাকাটা এখন যতটা সচ্ছল, পূর্বে এতটা সচ্ছলতা ছিল না। এক সময় ছিল যখন বাড়ির পুরুষদের কাজ করার পাশাপাশি বাড়ির বউয়েরাও লোকের বাড়িতে কাজ করে নিজেদের আর্থিক সংকট দূর করার চেষ্টা করত। তো চাচিও তখন একজনের বাড়িতে কাজ করতেন, সকাল থেকে দুপুর অবধি কাজ করে বাসায় ফিরতেন এবং বিকেলবেলা আবারও কাজে যেতেন আর ফিরতেন সন্ধ্যার পর।
চাচিকে মাসে কিছু সামান্য টাকার পাশাপাশি দুপুর ও রাতের খাবারটাও সেই বাড়িওয়ালা দিতেন। এভাবেই ওনাদের দিনকাল বেশ যাচ্ছিল। তবে সমস্যাটা ছিল সন্ধ্যার পর বাড়ি ফেরা নিয়ে। উনি যে বাড়িতে কাজ করতেন সেখানে যাওয়ার পথ ছিল দুটি। একটা ছিল বাড়ির মেইন গেট, যেটা শহরের প্রধান সড়কের সাথে সংযুক্ত, আর একটা ছিল বিশাল একটা আম বাগানের মধ্য দিয়ে। চাচির নিজের বাড়ি ছিল সেই বাগানের পশ্চিম দিকে। চাচি যদি সেই বাগান দিয়ে নিজের গন্তব্যে পৌঁছাতেন তাহলে তার সময় লাগতো মাত্র 10 কি 12 মিনিট, আর অন্যদিকে যদি উনি শহরের প্রধান সড়ক দিয়ে যেতেন তাহলে ওনার সময় লাগতো কমপক্ষে 25 মিনিটের মতো। সেজন্য উনি বাগানের শর্টকাট রাস্তাটাই বেশিরভাগ সময় বেছে নিতেন। এমনই একদিন উনি যথারীতি বিকেলবেলা কাজে যান। সেদিন আবার বাড়িওয়ালার বাসায় মেহমান আসে, যার কারণে ওনার কাজ অন্যান্য দিনের তুলনায় দ্বিগুণ হয়ে যায় এবং সেদিন তার বাসায় ফিরতে অনেক রাত হয়ে যায়। সব কাজ শেষ করে রাতের খাবার নিয়ে উনি যখন বাসার উদ্দেশ্যে রওনা দিলেন তখন সময় রাত 10টার কাছাকাছি। ওনার কাছে আলোর উৎস বলতে ছিল একটা হ্যারিকেন। যেহেতু উনি বাসায় ফিরতেন সন্ধ্যার পর, তাই রোজ বিকেলে কাজে আসার সময় সাথে করে একটা হ্যারিকেন নিয়ে আসতেন। বাড়িওয়ালার বাসা থেকে বেরিয়ে বাগানের পথ ধরে কিছু দূর আসতেই হঠাৎ দমকা হাওয়া বইতে শুরু করে। তখন ঝড় বৃষ্টির সময় নয়, শীতের সময় ও বসন্তের শুরু, এমন মাঝামাঝি একটা সময়। সারাদিন আকাশ বেশ পরিষ্কার ছিল, তাই হঠাৎ করে এমন দমকা হাওয়া বইতে দেখে স্বভাবতই উনি ঘাবড়ে যান। ঠিক এই সময় ওনার হাতে থাকা হ্যারিকেনের আলোটা দপ করে নিভে যায়। মুহূর্তেই চারিদিকে ঘন কালো অন্ধকারে ছেয়ে যায়। হ্যারিকেনের আগুন থেকে কাঁচের ভেতর সেই বাতাস বইলে খুব সহজে সেটা নিভে যাওয়ার কথা না। তিনি হ্যারিকেনটা ধরে ঝাঁকিয়ে নিশ্চিত হলেন তাতে তেল আছে, তারপরও সেটা নিভে গেল কেন উনি বুঝতে পারছিলেন না। ওনার এক হাতে ধরা খাবারের পাত্র, অন্য হাতে হ্যারিকেনটা। যেহেতু বাড়িওয়ালার বাসা থেকেই সেটা জ্বালিয়ে নিয়ে রওনা দিয়েছিলেন, তাই সঙ্গে কোনো দেশলাই ছিল না যে আবার আগুন জ্বালাবেন। এদিকে হাওয়ার গতি ক্রমশ বাড়ছে, আবার বাড়িওয়ালার বাসায় ফিরে যাবেন কিনা সেই চিন্তাও তিনি করছেন। তারপর ভাবলেন আর কিছু দূর হাঁটলেই বাগান পেরিয়ে এলাকার ছোট রাস্তায় পৌঁছাতে পারবেন তিনি। তাই আর উল্টো পথে না ফিরে গিয়ে তিনি অন্ধকারেই হাঁটতে শুরু করলেন। ধীরে ধীরে বাতাসের গতি বাড়ছে তো বাড়ছেই, তার সাথে এবার যুক্ত হয়েছে মেঘের গর্জন আর বিদ্যুতের ঝিলিক। চাচি যথাসম্ভব দ্রুত হাঁটতে লাগলেন। কিছু দূর আসার পর মনে হলো উনি ভুল পথে চলে এসেছেন। এমনটা মনে হবার কারণ যতক্ষণ ধরে উনি হাঁটছেন তাতে ওনার এখন রাস্তায় থাকার কথা নয়, অথচ এখনো তিনি বাগানটাই পেরোতে পারেননি। ঠিক কোথায় এসে পড়েছেন সেটা ঠাহর করতে না পেরে এক জায়গায় কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলেন। আর তখনই আকাশ ফেটে বিদ্যুতের ঝলকানি ফুটে উঠল এবং তিনি স্পষ্ট দেখতে পেলেন ঠিক কোথায় আছেন। আম বাগানের দক্ষিণ করে ছিল একটা কবরস্থান। কবরস্থানটিতে কোনো রকম দেয়াল ছিল না, শুধুমাত্র কবরগুলো কোনো রকম বাঁশের তৈরি বেড়া দিয়ে ঘেরা। ঝড় বৃষ্টিতে কিছু কিছু বেড়ার অস্তিত্ব শেষের দিকে। উনি তখন একটা ভাঙা বেড়ার থেকে মাত্র কয়েক কদম দূরে অবস্থান করছিলেন। বলাই বাহুল্য, এই দৃশ্য দেখে তিনি প্রচণ্ড রকমের ভয় পেয়ে যান এবং দ্রুত উল্টো দিকে হাঁটা ধরেন। হঠাৎ কি সে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়েন মাটির ওপর। হাতে থাকা হ্যারিকেন ও খাবারের পাত্রটা দূরে ছিটকে পড়ে। কিসের সাথে হোঁচট খেয়ে পড়লেন সেটা দেখতে না পেলেও তিনি আন্দাজ করতে পারছিলেন সেটা বড় কোনো কিছু হবে। কোনো রকমে উঠে দাঁড়াতেই ঠিক সেই মুহূর্তে আবারও বিদ্যুৎ চমকে ওঠে এবং তিনি দেখতে পান একটা কাফনের কাপড় পরানো লাশ পড়ে আছে তার সামনে। উনি নিশ্চিত সেটার সাথেই হোঁচট খেয়ে পড়েছেন। তখন ভয়ে আতঙ্কে চিৎকার করার কথাও ভুলতে বসেছেন। দৌড়ে পালানোর কথা মাথায় আসলেও তিনি দৌড়াতে পারছিলেন না। হঠাৎ অনুভব করলেন একটা ঠান্ডা শীতল হাত ওনার পা আঁকড়ে ধরেছে। আর সহ্য করতে না পেরে এবার গলা ফাটিয়ে চিৎকার করে ওঠেন তিনি। তারপর কি হয়েছিল তিনি জানেন না। পরদিন সকালে চাচির জ্ঞান ফেরে তার বাসায়। সেই রাতে চাচির চিৎকার শুনে বাড়িওয়ালা বাসা থেকে কয়েকজন টর্চ লাইট হাতে বাগানে বেরিয়ে আসে এবং একটা আম গাছের গোড়ায় তাকে অজ্ঞান অবস্থায় আবিষ্কার করে। তারাই তাকে বাসায় দিয়ে আসে। এরপর চাচি সেই বাড়িতে অনেক দিন কাজ করেছিলেন। দিনের বেলা সেই বাগানের পথ দিয়েও গিয়েছেন কয়েকবার, কিন্তু ভুলেও কখনো সন্ধ্যার পর সেই বাগানের পথে পা বাড়াননি। করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এবং ভালোর দলে আছি। 207তম এপিসোডে আপনাদের সবাইকে আরও একবার
আমন্ত্রণ জানাচ্ছি। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আপনাদের অনেক চাওয়ার পর আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা আমাদের পুরনো মিউজিকগুলো আবারও ফিরিয়ে নিয়ে এসেছি, এবং আপনারা যথাসময়ে জানতে পারবেন কখন কিভাবে সেটা শুনতে পারবেন। আর আপনাদের চাওয়ার জন্যই আমরা বারবার ফিরে আসি, যেহেতু আপনারা যেমন চাইবেন সেভাবেই আমাদের প্রোগ্রামটাকে আমরা সাজানোর চেষ্টা করব, এবং সেটা আমাদের মাথায় সবসময় থাকে। এই বিশ্বাসটা প্লিজ আমাদের উপরে রাখবেন। আমরা এখন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাব। আশা করছি আজকের এই ঘটনাগুলো আপনাদের ভালো লাগবে। এবং দ্বিতীয় ঘটনায় যাচ্ছি। ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরকে মোহাম্মদ ফজলে রাব্বি, মান্দা, নওগাঁ থেকে। তারপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন। তারপরে তিনি ঘটনাটি যেভাবে লিখেছেন আমি সেভাবে পড়ার চেষ্টা করছি। আমার নাম মোহাম্মদ সেজান। আমার হোম ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া, বর্তমানে সিঙ্গাপুরে আছি। আমি প্রায় 7-8 বছর ধরে ভূত এফএম শুনছি। কিভাবে শেয়ার করব ঘটনা আমি সেটা জানতাম না। সব থেকে বড় সমস্যা হলো আমি বাংলায় লিখতে পারি না। যাই হোক, ট্রাই তো করতে পারি। ঘটনা ঘটেছে একজন রিক্সা চালকের সাথে। একেবারে প্রথম থেকে বলছি যেটা যেটা আমি দেখেছি। এবার সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনা ঘটেছে আমার নানু বাড়ির একটি মাহফিলে। মাহফিলটি আমার আম্মুর দাদার নামে হতো। উনি ছিলেন পীর। আপনারা হয়তো নাম শুনেছেন কিনা জানি না। ওনার নাম ছিল আল্লামা হজরত মাওলানা রিয়াজউদ্দিন রহমতুল্লাহ আলাইহে। তো ওনার নামে প্রতি বছর এই মাহফিলটি হয়। তেমন করেই প্রতি বছর মাহফিলে যেতাম। মাহফিলের দিন বিকেলে আম্মু এবং আমি এবং আমার ছোট বোন রওনা হলাম নানু বাড়ির উদ্দেশ্যে। বলে রাখা ভালো, নানু বাড়ি আর আমাদের বাড়ির দূরত্ব বেশি না। হেঁটে গেলে 20 মিনিটের রাস্তা, আর সিএনজিতে গেলে 8 থেকে 10 মিনিট লাগে। বাড়ি থেকে বের হবার ঠিক আগ মুহূর্তে আমার মা বলে উঠল, অনেক ঠান্ডা কাশি চারিদিকে, শীতের কাপড় যেন আমি পরে যাই। তারপর আবার ঘরে ফিরে শীতের জ্যাকেটটা নিয়ে আসলাম। রাস্তায় উঠে গাড়ি পেয়ে গেলাম। ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, যাবেন? ড্রাইভার সাহেব বলে উঠলেন, যাব। গাড়িতে উঠে বসে পড়লাম। গাড়িও চলতে শুরু করলো। হঠাৎ করে ড্রাইভার সাহেব বলে উঠল, আপনারা কি মাহফিলে যাচ্ছেন? আমার মা বলল, জি, মাহফিলে যাচ্ছি, এবং আমার বাবার বাড়িতে। তারপর ড্রাইভারের সাথে কথা বলতে বলতে কখন যে চলে আসলাম, চোখ খুলতেই দেখি নানু বাড়ির উঠোনে ড্রাইভার সাহেব আমাদের গাড়ি থেকে নামিয়ে আবার গাড়িতে উঠে বসলো। গাড়িটা স্টার্ট দেওয়ার সময় ড্রাইভার সাহেব বলে উঠল, কি অন্ধকার, গাড়ির হেডলাইটটাও খারাপ হয়ে গেছে, কিভাবে যাব? এই বলে ড্রাইভার সাহেব গাড়ি চালিয়ে চলে গেলেন। তারপর আমার মামাতো ভাই বোনদের সাথে কথা বললাম যে তোরা কবে কিভাবে যাবি মাহফিলে। আমি কিন্তু এখনই যাব, এবং এরা বলল আমরা সবাই মিলে যাব, একসাথে বের হব, একা একা গেলে তুই ভয় পাবি। তাই এদের কথা মতো বসে রইলাম। বলে রাখা ভালো, মাহফিলটি যেখানে অনুষ্ঠিত হয় আমার নানু বাড়ি থেকে একটু দূরে, হেঁটে গেলে 5-6 মিনিট লাগে। এই রাস্তার মধ্যে 4টা বেশ বড় বাঁশ ঝাড় আছে। সব থেকে বড় ঝাড়টা আমার নানার। এই বাঁশ ঝাড় নিয়ে অনেক ভৌতিক ঘটনা আছে, এগুলো অন্য আরেকদিন শেয়ার করবো ইনশাল্লাহ। এরপরই সবাই রেডি হলো। সবাইকে নিয়ে রওনা হলাম। রাত আনুমানিক 9টার মতো। একটু যেতেই দেখি রাস্তায় একটি মরা বেড়াল পড়ে আছে। আমার মামাতো বোন বলে উঠল, আহ, আজকে মাহফিলের দিন কে মারল এটাকে? এই বলে সবাই ক্রস করে চলে গেলাম বিড়ালটিকে। আমি আমার মামাতো ভাই পেছনের লাইটটা টিপ দিয়ে দেখি রাস্তা একদম পরিষ্কার, কিছু নেই। তখন আমার মামাতো ভাই বলল, রাস্তাটা ভালো না, অনেক সময় খারাপ কিছু আমি দেখেছি। মাঝে মধ্যে আমি উল্টাপাল্টা অনেক কিছুই দেখে ফেলি। এটা বলতে বলতে আমরা সবাই হাঁটছি। একটু পরে শুনি কুকুরের ডাক, তাও আবার বাঁশ ঝাড় থেকে। সবাই তো ভয়ে আতঙ্কে অস্থির হয়ে উঠল, কারণ আমাদের সাথে একজন যিনি আছেন তিনি মহিলা, এবং তিনি আল্লাহকে ডাকতে ডাকতে ওই জায়গাটি ক্রস করলেন। একটু সামনে যেতে দেখি পরিচিত এক রিক্সা ড্রাইভার। উনি আমাকে চিনত, প্রায় সব সময় ওনার রিক্সা দিয়ে আমরা যেতাম। তারপর উনি আমাকে জিজ্ঞেস করলো, কেমন আছো তুমি মামা? উত্তরে আমি বললাম, জি মামা, ভালো আছি, আপনি কেমন আছেন? সে তখন বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। তারপর উনি আমার মায়ের কথা জিজ্ঞেস করলেন। আমি বললাম মা এসেছে। তারপর উনি চলে গেলেন, আমরাও চলে গেলাম। কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমি মাহফিলের প্যান্ডেলে গিয়ে বসি। মাহফিলের প্যান্ডেলে বসে দেখি মাহফিল প্রায় শেষ পর্যায়ে। এরপর আখেরি মোনাজাত শুরু হয়।
মোনাজাতের সময় আমি লক্ষ্য করি ওই যে রিক্সা চালক মামাটা আমার পেছনে বসে কান্না করছে, চোখের পানি টপ টপ করে পড়ছে ওনার চাদরের ওপর। বলে রাখা ভালো, আমাদের এই দিকে মোনাজাতের শেষ পর্যায়ে তোবারক প্রদান করা হয়, নয়তো মানুষের ধাক্কাধাক্কিতে কেউ পায় আবার কেউ পায় না। এরপর আমাদের লাইনে তোবারক দেওয়া শেষ করে পেছনের লাইনে গেল। আমি লক্ষ্য করি যে ওই রিক্সার ড্রাইভারকে 1 প্যাকেট দেওয়ার পর উনি বলছেন আরও 1 প্যাকেট দেওয়ার জন্য। আমি দেখলাম ওনাকে আরও 1 প্যাকেট দেওয়া হলো। তারপর সবাই মোনাজাত শেষ করে বাড়ির দিকে রওনা দিল। সবাই সবার ঘরে চলে গেল। রাত প্রায় 3টা ছুঁই ছুঁই। চারিদিকে কুকুরের ডাক, অনেক ভয়ঙ্করভাবে ডাকছে কুকুর। ভয়ে ভয়ে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠেই দেখি মামুনি আমাকে ডাকছে নাস্তা করার জন্য। তারপর উঠে ফ্রেশ হয়ে খাবার খেতে বসলাম। তখনই আমার বড় মামার 3 নাম্বার ছেলে এসে বলে ওই রিক্সার ড্রাইভারের লাশ পড়ে আছে। আমরা নামাজ পড়ার সময় যেভাবে সিজদা দেই ঠিক ওইভাবে, বাঁশঝাড়ের ভেতরে তেঁতুল গাছের নিচে। সবাই তো বিশ্বাস করতে চাচ্ছে না, কারণ আমার মামাতো ভাইটা অনেক বেশি দুষ্টামি করে। তখন দেখি সারা গ্রামের মানুষ রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করছে, বলছে ওনার লাশ পড়ে আছে ওই তেঁতুল গাছের নিচে। তারপর ওখানে গেলাম, সবার মুখে একই কথা, কে মারলো তাকে এমন নৃশংসভাবে? সে ছিল গ্রামের একদম সহজ সরল মানুষ, অত্যন্ত ভালো মানুষ ছিল এবং ব্যবহার ছিল অনেক ভালো। তার এমন কে শত্রু থাকতে পারে যে তাকে এইভাবে মেরে ফেলবে? সারা গ্রামে কান্নার রোল। একটু পরে পুলিশ এসেছে। লাশ দেখে পুলিশ নিজেই ভয় পেয়ে গেল। গ্রামের চেয়ারম্যান মেম্বারের রিকোয়েস্টের কারণে লাশটি তারা নিতে পারেনি পোস্টমর্টম করার জন্য। পুলিশ চলে যায়। তখন গ্রামের মুরব্বীরা বলছে এখানেই নাকি পীর সাহেব থাকতো এবং এখানে নাকি একটি পুকুর ছিল, সেই পুকুরে নাকি তিনি অজু করতেন এবং ওনার কাছে নাকি অনেক ভালো এবং খারাপ জিন ছিল। ভালো জিনগুলো নাকি ওনার সাথে নামাজ পড়তো, আর খারাপ জিনগুলো নাকি অনেক সময় কথা শুনতো না ওনার। তাই উনি নাকি ওই খারাপ জিনগুলোকে দিয়ে অনেক কাজ করাতো, নানান কথা ইত্যাদি ইত্যাদি। এর মধ্যে সবাই বুঝে গেছে যে এটা কোনো সাধারণ মৃত্যু না, তাকে জিনেরা মেরেছে। কিন্তু মানুষ বলছে হয়তো মাহফিল থেকে আসার সময় এদের সামনে পড়েছে, আবার কিছু মানুষ বলছে হয়তো মাহফিল থেকে আসার সময় এখানে কোনো প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গিয়েছিল, তাই হয়তো ওরা বিরক্ত হয়ে এরকম কিছু ঘটিয়েছে। নাহলে অহেতুক আক্রমণ করবে কেন? এরপরও আমার এই ঘটনাটি বিশ্বাস হচ্ছিল না। পেছনে তাকিয়ে দেখি আমার নানা মানে পীর সাহেবের ভাতিজা, ওনার বয়স প্রায় 110-এর ওপরে হবে। এখন আপনারা সবাই দোয়া করবেন আমার নানার জন্য। আমি নানাকে জিজ্ঞেস করলাম, নানা এখানে কি আসলেই জিন আছে? নানা বলছেন, এখানে 20টা জিন আছে। এর মধ্যে বেশিরভাগই ভালো, কিন্তু কয়েকটা আছে অনেক খারাপ। হয়তো এগুলোর মধ্যে কেউ তাকে আক্রমণ করেছে। নানার কথা শুনে আমার পুরোপুরি বিশ্বাস হয়ে গেছে যে এটা কোনো মানুষের কাজ না। একজন মানুষ আরেকজন মানুষকে কখনোই এভাবে মারতে পারে না। এরপর ঘটনাকে কেন্দ্র করে গ্রামের সব মানুষ এই রাস্তায় চলাচল বন্ধ করে দেয়। কিছুদিন পর গ্রামের সবাই মিলে সিদ্ধান্ত নেই যে জায়গাটা পরিষ্কার করে এখানে একটি খানকাহ শরীফ নির্মাণ করব। যেমন ভাবা তেমন কাজ, কিছুদিনের মধ্যেই তৈরি করে ফেললো সেই খানকাহ শরীফ। তারপর সবাই চিন্তা করলো যে এখানে মোমবাতি জ্বালিয়ে রাখা যাবে না, বাতাসে মোমবাতি নিভে যাবে। মিটারের জন্য আবেদন করলেও অনেক দেরি হয়ে যাবে। তারপর ওই গ্রামের সবাই মিলে মিটারের জন্য আবেদন করে। আবেদনের পর কয়েকদিনের মধ্যে সিদ্ধান্ত হয় এই বাঁশঝাড়ের সামনে দিয়ে যে মেন লাইন গেছে সারা গ্রামে, এখান থেকেই 2টা তারের সাহায্যে 2টা বাতি জ্বালানোর ব্যবস্থা করবে সবাই। এই কাজটি করেছিলেন আমার মায়ের আপন চাচাতো ভাই। মেন লাইনের পাওয়ার ছিল 4300 ভোল্ট। একটা কেবল লাগিয়ে দিলে আরেকটা কেবল লাগানোর সময় যখনই মেন লাইনে লাগাবে ঠিক তখনই এক বিকট শব্দে মামা মাটিতে পড়ে যান। পেছন ফিরতে সবাই দেখে আমার মামা ড্রেনের মধ্যে পড়ে আছেন এবং মাছের মতো লাফাচ্ছেন। 3-4 বার লাফানোর পরে নড়াচড়া বন্ধ। সবাই মিলে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার বলে সে আর নেই। হসপিটাল থেকে মামাকে পোস্টমর্টম করতে নিয়ে যাচ্ছে। পোস্টমর্টম করে লাশ বাড়িতে নিয়ে আসা হয়। সারা গ্রামে তখন কান্নার রোল পড়ে গিয়েছিল। ভয়ে আর আতঙ্কে সবাই কাঠ হয়েছিল। সবশেষে একটি কথাই বলছি, সবার মুখ থেকে শুনেছি একটি কথাই, এই কাজটাও নাকি জিনেরাই করেছে, কারণ তারা নাকি আলো পছন্দ করে না।
এই ছিল আমার প্রথম ঘটনা। যদি সিলেক্টেড হয় তাহলে আমাকে জানাবেন। আর প্রথমেই বলছি, আমি বাংলা লিখতে পারি না, অনেক কষ্টে লিখেছি। যদি আমার লেখায় ভুল ত্রুটি হয় ক্ষমা করার চেষ্টা করবেন। আমি এই ঘটনাটি ডিউটিতে কাজ করার সময় লিখছি, জানি না কোনো ভুল আছে কিনা। রাসেল ভাই পড়ে শোনাবেন। আমি পড়ে শোনালাম। ঘটনাটি আছে, মানে আমার কাছে একটু অস্বাভাবিক লেগেছে এটাই যে প্রথমে তো আপনি বলছেন সেটা হচ্ছে যেটা জিনদের কাজ। আসলে ইলেকট্রিক লাইন যেভাবে নিচ্ছিলেন উনি, সেটা মানে কি বলবো, যে বৈজ্ঞানিকভাবে চিন্তা করলে আমি জানি যে মানে পোস্টমর্টম কেন করা হয় না। মাঝে মাঝে আমি এরকম শুনি, আমাদের ঘটনা আসে যে পোস্টমর্টম কেন অ্যাভয়েড করা যায়। খুবই অদ্ভুত লাগে আমার কাছে, কিন্তু এইটা আমি জানি না। লিসেনারদের উপর ছেড়ে দিলাম, লিসেনাররা কি মনে হয়, এটা কি আসলে জাস্ট ওনার মামা যেভাবে মারা গেছেন, এটা কি আসলে বৈদ্যুতিক মানে শর্ট সার্কিট বা এরকম কোনো কিছুর কারণে হয়েছে, নাকি ওনার এইখানে কোনো অপ্রাকৃতিক ব্যাপার ছিল, সেটা একটু জানাবেন আমাদেরকে। যাই হোক, আমরা এই ঘটনাটি এখানেই শেষ করছি। আমরা চলে যাব পরবর্তী ঘটনায়। আশা করছি আমাদের ঘটনাগুলো আজকে আপনাদের ভালো লাগছে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth. আমি আমার দুলাভাই দুজনে বসে ফুটবল খেলা দেখছিলাম। রাত তখন আনুমানিক 12টা। এমন সময় দুলাভাইয়ের বাসা থেকে ফোন আসে। ফোনে জানানো হয় তার চাচা মারা গেছে এবং বাসায় আসার জন্য বলা হয় তাকে। যদিও আমার দুলাভাইয়ের চাচার কোনো সন্তান ছিল না এবং দুলাভাই ছিল ওই বাড়িতে একমাত্র ছেলে। যাই হোক, আমি এবং আমার দুলাভাই দুজনেই রওনা দিলাম। বলে রাখা ভালো, দুলাভাইয়ের বাসা থেকে আমাদের বাসার দূরত্ব 10 থেকে 12 কিলোমিটার। গ্রামের রাস্তা দিয়ে আমরা দুই ভাই হেঁটে চলেছি, কোনো ধরনের যানবাহন পাচ্ছি না। হাঁটতে হাঁটতে আমরা যখন আমাদের বাজারে পৌঁছাই, ঠিক ওই সময় একটা ব্যাটারি চালিত রিক্সা দূর থেকে আসতে দেখে আমরা রিক্সাওয়ালাকে হাত দিয়ে ইশারা করে থামতে বলি। রিক্সাওয়ালার বর্ণনা না দিলেই নয়। 50-এর ওপর বয়স, গাল ভর্তি দাড়ি, অনেক ভারী কাপড় চোপড়, এরকম অদ্ভুত আকৃতির মানুষ। আমরা তাকে জিজ্ঞেস করি, দাদা পাশের গ্রামে যাওয়া যাবে? তিনি বলেন, আমি বাসায় ফিরছি, এখন যাইতে পারবো না, আর রাত অনেক হয়েছে, আপনারা খোঁজ করেন, আরো রিক্সা পাইবেন। আমরা তাকে অনুরোধ করলাম, দাদা আমাদের চাচা মারা গেছে, আমাদের যাওয়াটা খুব জরুরি, আপনি যদি একটু আসেন খুব উপকৃত হতাম, আপনাকে ভাড়া বাড়িয়ে দেব। ঠিক সেই মুহূর্তে তিনি বলেন, আপনারা আগে বলবেন না যে আপনাদের চাচা মারা গেছে, সেইখানে যাবেন, উঠেন তাড়াতাড়ি উঠেন। অবশেষে আমরা রওনা দিলাম ব্যাটারি চালিত সেই রিক্সাটিকে নিয়ে। ফাঁকা রাস্তা, খুবই দ্রুত যাচ্ছি, কিন্তু কিছু সময় পর হঠাৎ একটা সুঘ্রাণ আসে, খানিকটা আতরের সুঘ্রাণ। আমরা দাদাকে বলি, আপনি কি আতর ব্যবহার করেন? কিন্তু সে কোনো ধরনের কথা বলে না। আমরা তাকে আরো কয়েকবার জিজ্ঞেস করি, তবুও সে কোনো ধরনের কথা বলে না। মিনিট 20 পর তার মুখ থেকে একটা শব্দ শুনি, আপনারা আমাকে কিছু জিজ্ঞেস করবেন না। আমরা ভাবি হয়তো সে বিরক্ত হচ্ছে, এই জন্য কিছু জিজ্ঞেস করি না। হঠাৎ রিক্সাওয়ালা দাদা বলে, আপনারা দোয়া পড়েন বেশি বেশি করে, সামনের রাস্তাটা ভালো না। আমরা কোনো কিছু না বুঝে তার কথা মতো দোয়া পাঠ করতে শুরু করি। দোয়া পাঠ শেষে আমরা রিক্সাওয়ালাকে বলি, কি হয়েছিল ওই জায়গাটায়? তিনি তখনও কোনো শব্দ করেন না। টানা 45 মিনিট পর আমরা শেষমেশ ভাইয়ের বাসায় পৌঁছাই। বাসায় পৌঁছানোর পর আমার ভাই আমাকে বলে, তুমি চলে যাও, রিক্সায় করে সকালে এসো। তখন রাত 2টার কাছাকাছি। ভাইয়াকে নামিয়ে দিয়ে ওই রিক্সায় আমি বাসার দিকে রওনা হই। রাস্তায় রিক্সাওয়ালা দাদার সাথে অনেক কথা বলার চেষ্টা করি, কিন্তু সে কোনো শব্দ করে না। আসার সময়ও ঠিক ওই জায়গায় অনুরূপ আতরের ঘ্রাণটা পেলাম। আমি জিজ্ঞেস করলাম, দাদা আপনি কি কোনো আতরের ঘ্রাণ পাচ্ছেন? দাদা কোনো শব্দ করল না, শুধু বলল, দোয়া পড়েন দোয়া পড়েন। আমি ভয়ে ভয়ে দোয়া পাঠ করলাম, যদিও এবার ভয়টা বেশি ছিল, কারণ আমার ভাই আমার পাশে ছিল না। ঠিক ঘন্টাখানেকের মধ্যে বাসায় ফিরে আসলাম। রিক্সা থেকে নেমে দাদাকে ভাড়া দিতে গেলাম। দাদা ভাড়ার টাকা নেবে না। আমি অনেক জোর করা সত্ত্বেও সে টাকা নিচ্ছে না। একটা সময় সে বলে উঠল, এই টাকা নিয়ে আমি কি করব? তার কথা শুনে অনেকটাই অবাক হলাম। টাকা দিয়ে কি হবে? আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি রিক্সা চালাচ্ছেন টাকা উপার্জন করার জন্যই তো নাকি? তিনি মুচকি হেসে বললেন, আমার আবার টাকা। এই বলে তিনি চলে গেলেন। পরের দিন আমি আমার ভাইকে সব শেয়ার করি। আমার ভাই বলে, লোকটার নাম এবং বাসার অ্যাড্রেস মনে আছে? আমি বলি, হ্যাঁ ভাই, আমি অ্যাড্রেস মতো লোকটার এলাকায় গেলাম।
এলাকায় গিয়ে লোকটার নাম এবং তার বাসার কথা জিজ্ঞেস করলাম। এলাকার লোক তার বাসা দেখিয়ে দিল। আমরা বাসার ভেতরে ঢুকলাম এবং সালাম দিলাম। বাসার ভেতর থেকে একজন মহিলা বের হয়ে আসলো, আমাদেরকে বলল, আপনাদেরকে তো চিনলাম না, আপনারা? আমরা আমাদের পরিচয় দিলাম। আমরা পাশের গ্রাম থেকে এসেছি। রিকশাওয়ালা দাদার নাম বললাম এবং বললাম, এটা কি তার বাসা? মহিলাটি উত্তর দিল, হ্যাঁ। আমরা বললাম, তিনি কোথায়? মহিলাটা মুখ কাপড় দিয়ে ঢেকে উত্তর দিল, তিনি তো গত মাসে মারা গিয়েছেন। আমি তো শুনে রীতিমতো অবাক। আমি বললাম, তার কি কোনো ছবি আছে? মহিলাটা ভেতর থেকে তার একখানা ছবি আমাদেরকে দেখায়। ছবিটা দেখার পর আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না, এটা কিভাবে সম্ভব। গত পরশু যে দাদা আমাদের 2 ঘন্টা সাথে নিয়ে ঘুরল, সে কিনা গত মাসে মারা গিয়েছে। আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। এমন সময় আমার চোখ পড়ল উঠানের পশ্চিম দিকে। দেখলাম পরশুদিন যে রিকশাটা আমার ভাইয়ের বাসায় গিয়েছিল, সেই রিকশা সেখানে। আমি আর আমার ভাই একজন আরেকজনের দিকে তাকাচ্ছি, দুজনের হতভম্ব মুখ। এটা কিভাবে সম্ভব? যাই হোক, কথা না বাড়িয়ে আমরা কিছু টাকা মহিলাটির হাতে দিয়ে বললাম, টাকাটা রাখেন, আপনার স্বামী আমাদের নিকট পেত। এই বলে ওই বাসা থেকে আমরা বের হয়ে যাই। ঘটনাটার কোনো ব্যাখ্যা আমাদের দুজনের কাছে নেই। আমাদের লেখার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ রাসেল ভাই, ফজলে রাব্বি, মির্জাপুর, টাঙ্গাইল। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের একটা ঘটনা উপহার দেওয়ার জন্য। আশা করছি এই ঘটনাটা আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে সেটাও আমাদেরকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক। 207তম এপিসোড শুনছেন আপনারা। আশা করছি সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালোর দলে আছি। আমরা পরবর্তী ঘটনায় যাব। আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন এবং আমাদের কমেন্ট করতে থাকুন কেমন লাগছে আমাদের এপিসোড। স্বাধীন মিউজিক অ্যাপ জানাচ্ছে যে আপনি যদি স্বাধীন মিউজিক অ্যাপে 5 স্টার রেটিং দেন এবং স্ক্রিনশটটা যদি তাদেরকে পাঠিয়ে দেন, ইনবক্স করেন ফেসবুকে, তাহলে প্রথম 10 জন আপনারা পেয়ে যেতে পারেন 1 বছরের ফ্রি সাবস্ক্রিপশন। সুতরাং অবশ্যই ট্রাই আউট করুন। হতে পারে যে আপনি 1 বছরের ফ্রি সাবস্ক্রিপশন পেয়ে গেলেন এবং ভূত.com সহ আরো অনেক কিছু আপনি ফ্রি শুনে ফেলছেন। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগছে। আশা করছি এই এপিসোডটি আপনাদের ভালো লাগছে। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমি শাওন। গত 119তম এপিসোডে আমার জান্নাত মহলের ঘটনা পড়ে শুনিয়েছিলেন এবং শ্রোতারাও অনেক পছন্দ করেছে। তার জন্য প্রথমে ধন্যবাদ জানাই আপনাকে। তারই অনুপ্রেরণায় আজকে আরেকটি ঘটনা পেয়েছি এবং লিখতে বসেছি। ঘটনাটি টাঙ্গাইলের নাগপুর থানার। ভালো লাগলে পড়ে শোনাবেন। ছোট ঘটনা, আশা করছি ভালো লাগবে সবার। আজ অগাস্ট মাসের 3 তারিখ। খালামণি আমাদের পারিবারিক আসরে ওনার সাথে অনেকদিন আগে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করেন। লিখছি খালামণির ভাষায়। আমি সামিয়া। সালটা 2007 বা 2008 হবে। সবাই আমরা সেইবার আমাদের বড় চাচার বাড়িতে গিয়েছিলাম। বেশ কিছুদিন থাকার পরে হঠাৎ জানতে পারি লোকজন আমার চাচাতো ভাইয়ের সাথে আমার বিয়ের কথা ভাবছে। এর কিছুদিন পর এক রাতে আমি আলোচনায় বসে এই বিষয়টি নিয়ে ভাবতে থাকি। আমিও ছিলাম সেখানে। কিছুক্ষণ আলোচনা চলার পরে আমি তাদের একটা শর্ত দেই যে আমাকে বিয়ে করলে এই গ্রামে থাকা যাবে না, শহরে যেতে হবে। কিন্তু আমার চাচি কিছুতেই মানবে না। কথা কাটাকাটি লেগে যায় ওনার সাথে এবং এক পর্যায়ে আমি বলে দেই আমি বিয়েই করব না। কথাটা বলেই আমি ভীষণ রাগ নিয়ে ঘর থেকে বের হয়ে যাই এবং গিয়ে বসি ঢেকি ঘরে। 2 ঘর পরেই ছিল ঢেকি ঘর। বলে রাখা ভালো, বাড়িটির চারপাশে বিস্তীর্ণ ফসলের জমি, আর সেই ফসলি জমির মাঝ ছিল এক 100 বর্ষ পুরনো খেজুর গাছ, যার বয়স কেউ আন্দাজ করতে পারে না। অনেক অলৌকিক ঘটনা প্রচলিত আছে গাছটিকে কেন্দ্র করে। অনেকে মাঝরাতে গাছটিকে উল্টো হয়ে থাকতে দেখেছে, আবার হঠাৎ মাঝে মাঝে গাছটি উধাও হয়ে যায় বলেও প্রচলিত রয়েছে। গাছটির অবস্থান বাড়ির সামনের দিকে একদম। খেজুর গাছটিও যুক্ত এই ঘটনায়, তাই জানিয়ে রাখলাম। ঢেকি ঘরে একটি চৌকি রাখা ছিল। আমি রুমের লাইট জ্বালিয়ে দেই এবং চৌকিতে পা ঝুলিয়ে বসে থাকি।
আমি কিপ্যাডে ফোনটা চালাচ্ছিলাম। প্রায় 10-15 মিনিট পার হওয়ার পর হঠাৎ আমার সাথে ঘটে যায় রক্ত হিম করা এক পৈশাচিক ঘটনা। হঠাৎ আমি আমার 2 পায়ে অনুভব করি কিছু একটা পেঁচিয়ে ধরেছে খুব শক্ত করে। আমি নিচে ঝুঁকে দেখার আগেই হ্যাচকা টান পড়ে যায় পায়ে। টানটা সামনের দিক থেকে অনুভব করি। আমি সেই অবস্থায় সামনে তাকাই, কিন্তু যা দেখেছি তা আমায় পুরোপুরি স্তম্ভিত করে দিয়েছিল। হলুদ লাইটের অল্প আলোতে দেখি অস্পষ্ট এক অবয়বকে, হাতে শিকল নিয়ে দাঁড়িয়ে, প্রায় 7-8 ফুট লম্বা। মুখ চোখ কোনোটাই বোঝা যাচ্ছিল না তার। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না, কারণ এর আগে ভৌতিক অনেক ঘটনা শুনলেও এভাবে সম্মুখীন হইনি কখনো। একদম কুঁচকুঁচে কালো দেখতে। আমি নিশ্চিত না, কিন্তু মনে হচ্ছিল কালো বোরখা। হ্যাঁ, কালো বোরখা পরা, কারণ তার আকৃতিটা ঠিক বোঝা যাচ্ছিল না। আর তার হাতে থাকা সেই শিকল দিয়েই আমার পা সে পেঁচিয়ে ধরেছে। আমি এই অবস্থায় কিছুই করতে পারছিলাম না, শরীরে শক্তিও পাচ্ছিলাম না একেবারেই। দেখতে দেখতে আরেকটা জোরে টান দেয়। আমি খাট থেকে প্রায় অর্ধেক নেমে এসেছিলাম। সেই টানে প্রচুর ব্যথা লাগে আমার। আমি ভয়ে ভাষা হারিয়ে ফেলেছিলাম, কিন্তু জোরে চিৎকার দিয়ে উঠি, আর সাথে সাথে সবাই চলে আসে, কিন্তু আমার চাচি আসেনি। আমি কিছু বলতেও পারছিলাম না। সামনে ইশারা করে দেখিয়ে দিচ্ছিলাম, কিন্তু ততক্ষণে সেটা উধাও হয়ে গিয়েছে। একটু পরে আমি স্বাভাবিক অবস্থায় ফিরে এলে তাদেরকে সবটা বলি, সাথে আমার পাটাও দেখাই। তারা শুরুতে কেউ বিশ্বাস করতে না চাইলেও আমার পায়ের শিকলের দাগ দেখে তারা বিশ্বাস করে। কালো দাগ বসে গিয়েছে, আর অনেক বছর ছিল সেই দাগ। আমার খালামণিকে থামিয়ে দিয়ে আমার বড় বোন বলতে শুরু করেন। বলছেন, নীলা আপু, তার আগের রাতে আপনার চাচির সাথে আমাকে ঘুমাতে বলে সবাই। আমি যাব না বললেও আপনার চাচি আমাকে জোর করে টেনে নিয়ে যায়। যেহেতু আমার নানি হয় সম্পর্কে, তাই নিষেধ করতে পারছিলাম না। সবাই ঘুমিয়ে পড়ে, সাথে আমিও নারীর পাশে ঘুমাই। কিন্তু মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায় আমার। ঘুমের ঘোরেই দেখি নানি পাশে নেই, কিন্তু হঠাৎ করে ঘরের চারিদিকে চৌকির দিকে আমার চোখ যায়। চৌকির নিচে দেখি কেউ একজন পুরো সাদা রঙের কাপড় পরে বসে আছে, হাতে একটা মাটির ট্রে, আর সেটাতে মোমবাতি জ্বালানো। তবে আমার দিকে নয়, উল্টো পাশ ঘুরে, কিন্তু বাঁকা করে। তাই মোমবাতি দেখা যাচ্ছিল। আমি অনেকক্ষণ এক নজরে তাকিয়ে থাকি। সে যে কে সেটা বুঝতে পারছিলাম না, কিন্তু মনে মনে ভাবছিলাম নানি হবে এটা। ইচ্ছে করছিল ওটাকে দাগ দিয়ে দেখি। পরে ভাবলাম, না থাক। শুনেছি এরকম কিছু দেখলে বিরক্ত করার ফল ভয়ঙ্কর হতে পারে। তাই আমি ভয়ে চোখ বুজে উল্টো ঘুরে সব না দেখার ভান ধরে থাকি এবং ঘুমিয়ে যাই এসব ভাবতে ভাবতে। বলে রাখি, আমার খালামণির চাচি মুসলমান ছিল, তাই এমন পূজারত অবস্থায় দেখে আমার বোন ভয় পেয়েছিল। আমার বোন থেমে গেলে আবার খালামণি বলতে শুরু করেন, হ্যাঁ, ওটা তোমার নানি ছিল। চাচিকে আমিও একদিন দেখেছিলাম এমন অবস্থায়। অনেক আগে এক রাতে ঘুমিয়েছিলাম ওনার সাথে, কিন্তু রাতে হঠাৎ কারো হালকা গলায় কথা বলার সুরে ঘুম ভেঙে গিয়েছিল। একদম তুমি যেমন দেখেছিলে ঠিক ওভাবেই চৌকির নিচে বসে আগুন জ্বালিয়ে কারো সাথে কথা বলছিল, আর ধবধবে সাদা শাড়ি পরনে। কিন্তু আমি জানতাম ওনার বিষয়ে, তাই আমিও চোখ বুঝে না দেখার ভান করে শুয়ে পড়ি। তবে চাচির এমন করার কারণটাও একটু ভিন্ন ছিল। ওনার সাথে বেশ কয়েকটা জিন ছিল, আর এর মধ্যে একজন আছে যার সাধনা করতে হয়, না হলে ক্ষতি করার ভয় দেখায়। অনুগত জিনের নাম কেউ সহজে বলতে চায় না, কিন্তু আমি চাচিকে ডাকতে শুনেছি মনা নামে। আচ্ছা থাক এসব কথা, সেদিনের কাহিনীটা বলি, বাকিটা শোনো তোমরা। আমার সাথে ঢেকি ঘরে ঘটে যাওয়া ঘটনাটার পর আমার চিৎকারে যখন সবাই আসে, চাচিকে কেউ দেখে না। তখন চাচির ওপর সবাই সন্দেহ করে, জিজ্ঞাসাবাদ করে, কিন্তু উনি স্বীকার করে না। প্রায় অনেকক্ষণ পর নাহিদ মামা চাচিকে আলাদা করে ডেকে নিয়ে জিজ্ঞাসা করে, মা তুই এটা কি করলি? আমি কিন্তু জানি এটা তোরই কাজ। তখন চাচি তাকে বলে, ও আমার ছেলেকে আমার থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে চাচ্ছিল। আমার ছেলেকে আমার থেকে দূরে নিয়ে যাবে, আর আমি কিছুই করব না।
ওকে মেরেই ফেলতাম আজকে। লাগতো না আর কোনো বিয়ে করা। এরপর তোমার নাহিদ মামা সবাইকে ডাকে এবং জানায় যে চাচিরই কাজ এটা। তারপর সবাই খ্যাপা চাচির ওপরে বাঘের মতো জেরা করা শুরু করে। শেষে বাধ্য হয়ে উনি সবকিছু খুলে বলতে রাজি হন। চাচি বলেন, চিন্তা করিস না, কিচ্ছু হবে না। আর যে একবার বেঁচে গেছে তাকে আর একবার মারার চেষ্টা করে আমি হারব না। ওর যেন শিক্ষা হয়ে যায় এইটাতেই। পরের বার আমার ছেলেকে দূরে নিতে চাইলে যেখানেই থাক জানে মেরে ফেলব। নানি কাজটা কিভাবে করেছে এটা আমার আম্মু জানতে চায়। এরপর কিছুটা হাসির ভাব নিয়ে নানি বলে, খেজুর গাছটা গিয়ে দেখ, 11টা খিল মারা পাবি। আমার মনাকে দিয়ে মানিয়েছি। বান মেরেছিলাম তোর বোনকে, কিন্তু তোদের ওপর দয়া করে সরায় ফেললাম। যা, খুলে আন খিলগুলো। বিয়ে আমি দেব না আমার ছেলের সাথে, চলে যা তোরা। এখানে মনা বলতে সেই জিনকে বোঝানো হয়েছে যার দ্বারা বান মারা হয়েছে, কিন্তু আরো কিছু কথা বলেছিল, তবে সেগুলো বিষয়ের বাইরে। পরবর্তীতে তোমার নাহিদ মামা আর সাথে আরো কয়েকজন মিলে দেখে আসে খেজুর গাছটা, এবং আসলেই সেখানে 11টা খিলই পাওয়া যায় এবং চাচির কথা অনুযায়ী খুলে ফেলা হয় সেগুলোকে। ধন্যবাদ আপনাদের। আঞ্চলিক ভাষার কথোপকথন উল্লেখ করার একটাই কারণ যে আপনারা ঘটনা যেন ভালোভাবে ধরতে পারেন। বুঝতে অসুবিধা হলে আমার পক্ষ থেকে দুঃখিত। আরও একটা ঘটনা রয়েছে আমার ফ্যামিলি সার্কেলের মধ্যেই, সময় পেলে লিখে পাঠাবো ইনশাল্লাহ। এই একটা ছোট ঘটনা লিখতেই 2 মাস পেরিয়ে গেল। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, এবং ভালোর দলে আছি। 207তম এপিসোডে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই যে 207তম এপিসোড করতে পারা বা করতে আসা, এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন কিন্তু আপনারা। যদি আপনারা পাশে না থাকতেন তাহলে এই পথ পাড়ি দিয়ে আমার জন্য অসম্ভব ছিল। 2024 সালে আমরা আপনাদের সামনে অনেক কিছু উপস্থাপন করতে চাই, বছরটিকে আরো বেশি সুন্দর করতে চাই, ভয়ের জগতে যেতে চাই হারিয়ে একসাথে। যদি আপনারা সাথে থাকেন, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জানতে চাইলাম না, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলেই থাকেন। ঘটনাটি আমার বন্ধু আমাকে পাঠালো, সেও একজনের কাছ থেকে পেয়েছে। ভালো লাগলে পড়ে শোনাবেন, আর ঘটনা সিলেক্টেড হলে জানাবেন। বেশি কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। ঘটনাটি যার সাথে ঘটেছে আমি তার মতো করে বলার চেষ্টা করছি। এই ঘটনাটি আমার আম্মুর কাছ থেকে শোনা। আমার আম্মু তখন খুব ছোট, বয়স 7 কি 8 হবে। আমাদের বাসার পূব দিকে ছিল বেশ অনেকখানি পরিত্যক্ত ফাঁকা জমি, আর অধিকাংশই বন জঙ্গলে ঘেরা। সেই জমিতে একসময় একটা হিন্দু ফ্যামিলি বাড়ি তৈরির সিদ্ধান্ত নেয়। জমিটা পরিত্যক্ত হওয়ায় তারা বেশ কম দামে কিনতে পেরেছিল এবং খুব দ্রুতই বাড়ির কাজটাও তারা শুরু করে দিয়েছিল। বাড়ি যখন প্রায় অর্ধেক সম্পূর্ণ হয়ে গেছে, তখন তারা বাড়ির পাশেই উত্তরে একটা বাথরুম করার সিদ্ধান্ত নিল। যথারীতি মাটি খুঁড়ে প্রথমেই বেশ বড়সড় একটা গর্ত তৈরি করা হয় এবং তার পাশেই বাথরুমের কাজ শুরু হয়। বাথরুমের কাজ চলাকালীন সেই ফ্যামিলির প্রধান কর্তা একদিন রাতে অদ্ভুত একটা স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি দেখেন মিস্ত্রিরা বাথরুমের কাজ অর্ধেক শেষ করেছে, সেদিনের মতো সবাই বাড়ি ফিরে যাচ্ছে। তখন সন্ধ্যা হবে মুহূর্ত। মিস্ত্রিদের পারিশ্রমিক মিটিয়ে তিনি এবার ঘরে প্রবেশ করেন। এমন সময় পেছন থেকে অদ্ভুত সুরে কে যেন ডাক দিল, অথচ পেছন ফিরিয়ে কাউকেই তিনি দেখতে পেলেন না। কারণ এর কয়েক মুহূর্ত পর সেই একই কণ্ঠস্বরে বেশ কয়েকটি কথা ভেসে এলো। এখানে তোরা বাথরুম বানাবি? এখানে আমাদের বাসা। পরপর বেশ কয়েক রাত তিনি একই স্বপ্ন দেখলেন, যেখানে অদৃশ্য কোনো এক কণ্ঠস্বর বারবার ওই কথাগুলো তার কানে পৌঁছে দেয়। প্রথম ব্যাপারটাকে পাত্তা না দিলেও পরে ওনার মনে হতে থাকে
কিছু একটা গন্ডগোল হয়তো আছে। এদিকে বাথরুমের কাজ ততদিনে প্রায় শেষের পথে। পাশে খুঁড়ে রাখা বড় গর্তের মধ্যে সিমেন্টের ঢাকনা বসানো হয়েছে। এরই মধ্যে একদিন ঘটল একটা অস্বাভাবিক ঘটনা। একদিন নতুন বাড়ি দেখার জন্য আসলো তাদের একমাত্র জামাই। জামাইবাবুর সাথে আবার শালাবাবুর সম্পর্কটাও ছিল বেশ মধুর। দুজনে সর্বক্ষণ হাসি ঠাট্টা তামাশার মধ্যে মেতে আছে। সেদিন তাদের কি মনে হলো, দুজনে বাজি ধরল যে নতুন তৈরি করা ওই গর্তের মধ্যে ঢাকনা বন্ধ অবস্থায় মিনিট 10 যে থাকতে পারবে তাকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে। এখানে বলে রাখা ভালো, বাড়ির কর্তা ওই সময় বাড়ি ছিলেন না, তিনি গিয়েছিলেন বাজারে। এই বাজির কথাও তার জানা ছিল না। যদিও তাদের এই বাজির কথা শুনে বাড়ির অন্যান্য অনেক সদস্যই বাধা দিয়েছিল, কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি। তো ঠিক হলো, প্রথমে জামাইবাবু ওই গর্তের ঢাকনা বন্ধ করে 10 মিনিট থাকবেন, তারপর শালাবাবু নিচে। ততক্ষণে গর্তের আশেপাশে মানুষজনের ভিড় জমেছে। তারা বেশ আগ্রহ নিয়ে জিনিসটা দেখছে। আজকের বাজিতে কে জিতবে এটাই তাদের দেখার বিষয়, জামাইবাবু নাকি শালাবাবু সেটাই তাদের প্রশ্ন। কোমরে দড়ি বেঁধে জামাইকে সেই গর্তে নামানো হলো এবং সিমেন্টের ঢাকনা দিয়ে গর্তের মুখ বন্ধ করে দেয়া হলো। তার আগে ঠিক করা হয়েছিল যে যদি তাদের মনে হয় যে গর্তের ভেতরে আর থাকতে পারবে না, তাহলে যেন ওই দড়িটা ধরে টান দিয়ে বুঝিয়ে দেয়, তাকে ওপরে তুলতে হবে। রুদ্ধশ্বাস করা মুহূর্তের তখন সবেমাত্র মিনিট 3 বাকি। তখনই বাড়ির কর্তা বাজার করে বাড়ি ফিরছিলেন। দূর থেকে বাড়ির ভেতরে অনেকগুলো লোকের জমায়েত দেখে তিনি আরো দ্রুত হাঁটতে থাকেন। হন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকে জিজ্ঞেস করেন, কি ব্যাপার? তখন বাজির বিষয়টা ওনাকে খুলে বলা হয়। বাজির কথা শুনে উনি আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে গিয়ে গর্তের ওপর থেকে সিমেন্টের ঢাকনা সরিয়ে ফেলেন। সঙ্গে সঙ্গে দৃশ্যটা ওনার চোখে পড়ে। গর্তের একেবারে নিচে সাদা রঙের লুঙ্গি পরিহিত ওনার মেয়ে জামাই অনেকটা অচেতন অবস্থায় পড়ে আছে। ওপর থেকে উনি বারবার জামাইকে নাম ধরে ডাকতে থাকেন, কিন্তু কোনো সারা শব্দ পাওয়া যায় না। পাশে দাঁড়িয়ে থাকা ছেলেকে বলেন দ্রুত দড়ি টেনে জামাইকে ওপরে তুলে নিয়ে আসতে। 2-3 জন মিলে দড়ি টেনে বহু কষ্টে তাকে ওপরে তুলে নিয়ে আসে, কিন্তু ততক্ষণে তার শরীরে আর প্রাণের অস্তিত্ব নেই। মৃত্যুটা স্বাভাবিকভাবে দম বন্ধ হয়েছে এমনটা ভাবলে আপনি ভুল ভাববেন, কারণ এই ঘটনার সবচেয়ে অদ্ভুত এবং ভয়ঙ্কর ব্যাপারটি ছিল জামাইয়ের গলার ওপর ফুটে ওঠা 5 আঙুলের স্পষ্ট ছাপ, অথচ কেউ তাকে ওই গর্তের মধ্যে গলা টিপে মারতে নামেনি। তাহলে কিভাবে ঘটল এই ঘটনা? এই অদ্ভুত মৃত্যুর কাহিনীটা আজও অজানা রয়ে গেছে। মোহাম্মদ ফজলে রাব্বি মান্দা নওগাঁ থেকে আমাদেরকে জানিয়েছেন। আপনাদের কি মনে হয়, কি মনে হচ্ছে এই ঘটনা শুনে সেটা আমাদেরকে জানান, আপনাদের ভালো লাগে কিনা। সালাম রাসেল ভাই এবং ভুট.com এর সকল শ্রোতারা, আমি রুবায়াত, আমি কানাডা থেকে বলছি, কানাডা টরন্টো থেকে বলছি, এবং ঘটনাটা আমার সাথে ঘটা এই টরন্টোর একটা ঘটনার সময়কাল 2006 থেকে 2010 মধ্যে। এর পরে অ্যাকচুয়ালি আমি আর এই জিনিসটা নিয়ে কোনো এক্সপেরিমেন্ট বা ঘাটাঘাটি করতে চাইনি। কেন সেটা পরে বুঝবেন। তো 2006 শেষের দিকে, দ্যাট ইজ অক্টোবর, আমার তখন মাত্র কানাডার প্রফেশনাল লাইফ শুরু করতেছি। আমার তখন ঘরে 2টা ছোট বাচ্চা, স্ত্রী, এবং আমাকে তখন মাঝে মাঝে নাইট ডিউটি করতে হতো। আমার কাজের জায়গাটা ছিল টরন্টোর স্টিলস অ্যান্ড বেভিউ ইন্টারসেকশনের কাছে। স্টিলস অ্যাভিনিউ এটা টরন্টোর নর্থ সাইডে ইস্ট ওয়েস্টের দিকে যায়, এবং বেভিউ অ্যাভিনিউ যায় হচ্ছে নর্থ সাউথে। তো আমার কাজের জায়গা ছিল ওই স্টিলস অ্যান্ড বেভিউর ইন্টারসেকশন, মানে স্টিলস অ্যাভিনিউ এবং বেভিউ অ্যাভিনিউর যে মোড়টা তার নর্থ সাইডে, আর সাউথ সাইডে আছে একটা প্রাইভেট ইউনিভার্সিটি।
নাও দ্য প্রাইভেট ইউনিভার্সিটি, ওইটার যে বাস স্টপটা, ঘটনাটা আসলে ওই বাস স্টপটাকে ঘিরে। তো আমার যেদিন নাইট ডিউটি, প্রথম নাইট ডিউটি অ্যাকচুয়ালি ওই সাইটে, অলমোস্ট 10:30 পৌনে 11টা বেজে গেছে। আমি ওই বেভিউ অ্যাভিনিউ থেকে সাউথ থেকে নর্থে ড্রাইভ করে যাচ্ছি। যখন যে পয়েন্টে আমি ইউনিভার্সিটির এরিয়াতে ঢুকলাম, সেখান থেকে আমার কাজের জায়গা আর 5 মিনিটের দূর। অক্টোবর মাস, এখানে অক্টোবর মাসের ওয়েদারটা একটু বলে রাখি আপনাদেরকে। অক্টোবর মাসে আমাদের এখানে ভালোই ঠান্ডা পড়ে যায়, যদিও শীত তখনও আসে না, কিন্তু ঠান্ডা খুব ভালোই পড়ে। এবং সেই সময় রাতের টেম্পারেচার নেহায়াত কম করে হলো -5, আর যদি একটু বাতাস টাতাস থাকে তাহলে আরেকটু বেশি ঠান্ডা লাগে। তো সেই দিন এরকম রাতে যেরকম অ্যাভারেজ টেম্পারেচার থাকে অক্টোবরে, সেরকমই চলতেছে, যেরকম মনে করেন -5। তো আমি ইউনিভার্সিটি এরিয়াতে ঢুকলাম, গাড়ি চালাই, গাড়ি অলমোস্ট 60 to 65 কিলোমিটার পার আওয়ারে চলছে। আমার সামনে ইউনিভার্সিটির বাস স্টপটা। তো এমন সময় আমি দেখি যে একটা মেয়ে বাস স্টপে বেঞ্চের উপর বসে আছে, এবং মেয়েটার পরনে একটা লং স্কার্ট, সুতির বা লিনেনের একটা লং স্কার্ট, এবং একটা সাদা শার্ট। মেয়েটা ডান দিক থেকে বাম দিকে মুখ ঘুরায় আমার দিকে তাকালো, যেন স্ট্রেট আমার দিকে তাকালো, যদিও আমার গাড়ি একদম ফুল স্পিডে চলতেছে, যেন আমার চোখের দিকে তাকালো, মুখে একটা মুচকি হাসি, এবং অ্যাজ ইফ শি ওয়াজ অ্যান্টিসিপেটিং যে আমি আসবো বা কোন একটা গাড়ি আসবে। ওই পয়েন্টটা পার করতে আমার মোটের উপর মনে করেন 5 সেকেন্ড সময় লাগলো। এই 5 সেকেন্ডের মধ্যে এই পুরো দৃশ্যটা আমার কাছে খুবই অড লাগলো। নাম্বার 1, এরকম অলমোস্ট গহীন রাতে, লাইক ওই জায়গাটা এত নীরব, কারণ বুঝতে পারতেছেন এটা ইউনিভার্সিটি এরিয়া, এবং চারদিকে অন্যান্য বড় বড় রেসিডেন্সে ঘেরা, নীরব একটা জায়গায় একটা মেয়ে বাস স্টপে কেন বসে আছে, তাও যদি মানলাম। এরকম ঠান্ডায়, -5, -7 এর মতো ঠান্ডায় একটা মেয়ে সামার ড্রেসে কেন বসে আছে, এবং তার বসে থাকার যে ভঙ্গি, তার ঘুরে তাকানো, মুচকি হাসি, এগুলো কোনো কিছুর মধ্যেই এমন কোনো চিহ্ন নাই যে বাইরের ওয়েদার তাকে কোনো এফেক্ট করতেছে। একদম স্বাভাবিকভাবে একটা গরমের দিনে কেউ বসে বসে হাওয়া খাইতেছে, এরকম ভাবে একটা ভাব। এই পুরো দৃশ্যটা আমার কাছে খুবই অড লাগলো আমার কাছে। যাই হোক, সেদিন তো আর কাজে চলে গেলাম। এর 4-5 মাস পরে 2007 এসে গেছে, শীত শেষ হবে। তো বা শীত শেষ হবে বা স্প্রিং যেটাকে আমরা বলি, সে স্প্রিং আসবে, এরকম একটা সময়। তো তখনও কিন্তু আমাদের ওয়েদার টেম্পারেচার এমন কিছু রাইজ করে না। রাতের টেম্পারেচার তখনও -10, -15 এরকম থাকে। তো ওই রাতে আমি আর আমার স্ত্রী লং ড্রাইভে বের হয়েছি। প্রথমে এদিক সেদিক কিছুক্ষণ উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করার পরে আমার ওই 4-5 মাসের আগের
স্মৃতিটা তখনও মনের মধ্যে বেশ তাজা, যে সেদিন ওখানে কি দেখলাম আমি। তো আমি আমার স্ত্রীকে কোনো কিছু আগেও বলি নাই এই ঘটনাটার ব্যাপারে। আমি ডিসাইড করলাম যে লেটস গো টু দ্যাট পয়েন্ট। জায়গাটা আমার বাসা থেকে যে খুব একটা কাছে তাও না, যেতে যেতে 40-45 মিনিটের মতো লেগে যায়। তো যেরকম হবে সেরকম কাজ, লং ড্রাইভে যখন বেরোয়েছে গেলাম। এগেন ধরে রাখেন যে সেই রাতে টেম্পারেচার অ্যারাউন্ড -10 to -15 ডিগ্রি সেলসিয়াস, এবং সময় হবে 11টার একটু বেশি। সেদিন তো 10:30 ছিল, কারণ তখন কাজে যাওয়ার ছিল। আর আজকের সময় একটু বেশি, একটু গভীর রাত, 11টা। আমার বাচ্চারা শাশুড়ির কাছে, তাই জন্য আমরা স্বামী স্ত্রী একটু অ্যালোন টাইম কাটানোর জন্য লং ড্রাইভে বের হয়েছি। তো ওই সময় 11:30টার কাছাকাছি একটা সময়, মার্চ মাসের -10 ডিগ্রি সেলসিয়াস ওয়েদারে, ওই পয়েন্টে আমি আবার যখনই আসলাম, বিশ্বাস করেন আর নাই করেন, ঠিক 4 মাস আগের যে দৃশ্যটা আমি দেখেছিলাম তার যেন অ্যাকশন রিপ্লে হলো। সেম মেয়েটা ওইখানে বসে আছে, সেম কাপড়, সেম ভাবে তাকানো, এবং অ্যাজ ইফ she is anticipating somebody to come that way, ওইভাবে মুখ ঘুরিয়ে তাকানো, মানে একদম যেন আপনাকে এক্সপেক্ট করতেছে, যে সে আপনাকে এক্সপেক্ট করতেছে। তো সেই দিন আমি মোটামুটি ভাবে সার্টেন যে দিস ইজ নাথিং নর্মাল, দিস ইজ সামথিং অ্যাবনর্মাল অর প্যারানর্মাল। যাই হোক, এই ঘটনা তো আর কাউকে ওইভাবে বলা যায় না। মানে ও আচ্ছা, প্রশ্ন করতে পারেন আমার ওয়াইফ কিছু দেখেছিল কিনা। আমার ওয়াইফ কিছু দেখেনি, আমি দেখেছি। তো এরপরে আমার কাজের জায়গা বদলে গেল। অলমোস্ট 4 বছর পরে, 4 বছর পরে 2010-এর জুনের শেষ দিকে, দ্যাট ইজ সামার, আমার ওয়াইফ এন্ড বাচ্চারা তখন বাংলাদেশে। আমার ছুটি পাইনি বলে আমি তখন কানাডাতে। তো তখন ওই সময়টা সম্ভবত একটা লং উইকেন্ড বা উইকেন্ড আসতেছে, পরদিন আমার কাজ নাই, বউ বাচ্চা ঘরে নেই। তো আমি ভাবলাম যে যাই একটা লং ড্রাইভে ঘুরে আসি। এবং আমি সেদিন বাইরেতে পা দিতে দিতেই আমার যেন নিয়ত করে ফেললাম যে 4 বছর তো হয়ে গেল, ওই জায়গাতে গিয়ে দেখি এখন ওই রকম ঘটনাটা ঘটে কিনা। তো যেরকম ভাবে সেরকম কাজ, আমি ওই নিয়তেই সেদিন গাড়ি ওইদিকে ড্রাইভ করা শুরু করে দিলাম। এবং ওইখানে পৌঁছাতে সেদিন দিনও এরকম 11টার কাছাকাছি হবে, বা 12টা ছুঁই এরকম একটা সময়। এবং একবারই আমি এক্সপেক্টও হয়তো করতেছিলাম, হয়তো এক্সপেক্ট করতেছিলামও না, মনের মধ্যে একটা আশাও ছিল, আবার না হলেও ভালো হইতো। কিন্তু সেদিনও ওই একই ঘটনা আমাকে তৃতীয়বারের মতো দেখতে হইল। সেম পার্সন, আমি জানি না পার্সন বলবো কিনা, সেম এন্টিটি,
সেম পোশাক এবং সেম জেস্চার, সেই রকম ভাবে ডান দিক থেকে বাম দিকে ঘুরে তাকানো, রিল্যাক্স ভাবে বেঞ্চের উপর বসে থাকা, সেই একই বেঞ্চ, সেই একই পয়েন্টে বসে থাকা। তারপর ওই দিনের পরে আমি সার্টেন হয়ে গেলাম যে এখানে আউট অফ দ্য ওয়ার্ল্ড কিছু হইতেছে। এটা কোনো নর্মাল ঘটনা না, এটা আমি 4 বছর আগে দেখেছিলাম 2 বার, 4 বছর পরে এসে দেখলাম আরো 1 বার, এবং ভবিষ্যতে আমি আর কোনোদিন এটা নিয়ে আর ঘাটাঘাটি করব না। তো আপনাদের বলার ইচ্ছা ছিল, সবাইকে বলার ইচ্ছা ছিল, তাই বললাম। আপনারা জানাবেন কিরকম লাগলো, আর যতটুকু বুঝলেন, শুনলেন, আমি যতটুকু বুঝাতে পারলাম আসসালামাইকুম রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করলাম না, জানি আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আমার নাম শেখ আবির, বাসা নবাবগঞ্জের ছোট্ট একটি গ্রামে। আমি এবার ইন্টারমিডিয়েটের 2য় বর্ষের একজন ছাত্র। 2012 সাল থেকে আপনার ভোট FM শুনি, এখন vote.com এর নিয়মিত একজন শ্রোতা। ব্যস্ত থাকার কারণে স্টুডিওতে এসে ঘটনা বলা সম্ভব হলো না, আশা করি ঘটনাটি শেয়ার করবেন। বেশি কথা না বলে আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আজকের ঘটনাটি একটু বড় হবে, কিন্তু কথা দিচ্ছি ঘটনার 1 সেকেন্ডও আপনাকে বোরিং করবে না। সালটি ছিল 2017। গ্রীষ্মের ছুটিতে আমি আমার মামার বাড়ি বেড়াতে যাই। গ্রামটি ছিল একদম অজপাড়া গ্রাম। রাত 8টার পরে একদম নিলিবিলি হয়ে যেত পুরো। একদিন আমি আর আমার মামাতো ভাই বাঁধন শখের বসে ঠিক করলাম রাত করে নদীতে মাছ ধরতে যাব, কারণ রাতে নাকি অনেক বেশি মাছ পাওয়া যায়। বাঁধন হচ্ছে আমার মামাতো ভাই, আমরা ভাই কম বন্ধু বেশি ছিলাম। তো যেই ভাবা সেই কাজ, মাছ ধরার সরঞ্জাম নিয়ে সেদিন মাছ ধরতে যাই, এবং সাথে নেই একটি হ্যাজাক বাতি। বলে রাখা ভালো, আমার নানা ছিল পেশায় একজন জেলে। নানা প্রতি রাতে ডিঙি নৌকা নিয়ে মাছ ধরতে যেত। ওই রাতে নানার শরীর খারাপ লাগছিল, যে কারণে বাসায় বিশ্রাম নিচ্ছিলেন তিনি। আমি আর আমার মামাতো ভাই বাঁধন নানার সেই ছোট্ট ডিঙি নৌকার মধ্যে গিয়ে বসি। প্রথম জালটা ফেলার পর খুব ভালোই মাছ উঠছিল। মোটামুটি ভরে যাওয়ার পর পাতিলটা একটু দূরে রেখে নতুন পাতিল নেই মাছ ধরার জন্য। এত মাছ পাওয়ার কারণে খুব ভালো লাগছিল। কিছুক্ষণ পর একটা কটর মটর শব্দ পাই পাতিলের ওখান থেকে। পূর্ণিমার রাত, আবছা আবছা আলোয় চারদিকটা বোঝা যাচ্ছে। কোথাও কোনো টু শব্দ নেই, শুধু পানির হালকা শব্দ, বৈঠা দিয়ে নৌকা বাইলে যেমন শব্দ হয়। পাতিলের ওইখানটাতে তাকিয়ে দেখি বানরের মতো দেখতে কিছু একটা কুৎসিত কালো মুখ। মুখটা অনেকটা কুকুরের মতো লম্বা। কাঁচা মাছগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আমি তাকাতেই সেটা নদীতে লাফ দেয়। আমি ভয়ে জোরে চিৎকার দেই। চিৎকার শুনে বাঁধন ভাই বলল, কিরে কি হয়েছে? আমি বললাম, এখানে পাতিলের সামনে ওইটা কি ছিল? ভাই বলল, কই, আমি তো পাতিলের দিকে তাকিয়েছিলাম, কিছু তো দেখিনি। তুই হয়তো বা ভুল দেখেছিস, এটা তোর মনের ভুল, ওখানে কিছুই ছিল না। বাঁধন ভাইয়ের এমন কথা শুনে আমি কিছুটা চুপ হয়ে যাই। ভাবতে লাগলাম, এটা কি করে হতে পারে? এত বড় ভুল কি করে আমার সাথে হতে পারে? যাই হোক, নিজেকে ভুল বলে সান্ত্বনা দেওয়া ছাড়া কোনো উপায়ও ছিল না তখন থেকে একটা ভয় কাজ করে আমার ভেতর। ভাইকে বলি, আজকে চলো, আর মাছ ধরতে হবে না, বাসায় যাই, কাল আবার আসবো। ভাই আরো মাছ ধরবে বলে আমাকে বলে। কিছুক্ষণ ভালোই মাছ ধরছিলাম, হঠাৎ করে নদীর কিনারা থেকে একটি বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আছে। কান্নাটি এতটাই করুণ ছিল, যেটা শুনলে যে কারোর বুক কষ্টে ফেটে যাবে। পাশে তাকিয়ে দেখি শ্মশানের কাছে চলে এসেছি। চাঁদের আবছা আলোয় শ্মশানটি বোঝা যাচ্ছে। শ্মশানটি ছিল বাসা থেকে প্রায় 1.5 ঘন্টার পথ দূরে। এমন সময় কি করব ভেবে উঠতে পারছিলাম না। দুজনের চোখ বন্ধ করে জোরে জোরে নৌকা বাইতে আরম্ভ করলাম। চোখ খুলে দেখি নৌকার এক বিন্দু পরিমাণও সামনে এগোয়নি। কি করব কেউই ভেবেই পাচ্ছিলাম না। পরক্ষণেই টের পেলাম
আমাদের নৌকায় পানি উঠছে। আমাদের সাথে যে স্বাভাবিক কিছু হচ্ছে না খুব ভালো মতোই বুঝতে পারি। আমি আর আমার ভাই নৌকা থেকে লাফতেই এবং শ্মশানটি কাছে থাকায় শ্মশানে গিয়ে উঠি। শ্মশানটিতে উঠে যা দেখি, দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না দুজনে। দেখি এক ভয়ানক তান্ত্রিক এক ছোট মেয়েকে সামনে বসিয়ে কি যেন মন্ত্র পড়ছে। রাসেল ভাই তান্ত্রিকটির পরনে ছিল লাল জুব্বা জাতীয়, মাথায় বড় বড় জটা চুল এবং বড় বড় দাড়ি, গলায় ছিল তসবি জাতীয় অনেকগুলো মালা। রাত তখন 2:30 আনুমানিক। আমাদের আর বুঝতে বাকি রইল না তান্ত্রিকটি যে এখানে কালো জাদু করছে মেয়েটির উপর। মেয়েটি ছিল অনেক সুন্দরী, মায়াবী চেহারা। পূর্ণিমার আলোতে তার মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। বাদন ভাইয়ের মেয়েটিকে দেখে খুব মায়া হয়। সে বলে, আমি থাকতে কখনোই এই যজ্ঞ সম্পূর্ণ হতে দেব না। ভাইকে আমি অনেক বোঝাই যে এখানে থাকলে আমাদের অনেক বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে। সে কে শোনে কার কথা। আমার কথা না শুনে বাদন ভাই তান্ত্রিকটির সামনে গিয়ে বলে, এখানে কি হচ্ছে এখানে? সাথে সাথে বাচ্চাটির কান্না বন্ধ হয়ে যায়। তান্ত্রিকটি খুব রাগান্বিত অবস্থায় বাদন ভাইয়ের দিকে তাকায় আর অনেক জোরে জোরে হাসতে থাকে আর বলে, এই তো পেয়ে গেছি। তান্ত্রিকের কথা আমরা কিছুই বুঝতে পারছিলাম না। বাদন ভাই বলে, এই ফুটফুটে মেয়েকে নিয়ে আপনি কি করছেন? তান্ত্রিকটি বাদন ভাইয়ের গালে জোরে একটা থাপ্পড় বসায় এবং বলে, তোকে আমি ছাড়বো না। তার কথায় পাত্তা না দিয়ে বাদন ভাই ওই মেয়েটিকে কোলে নিয়ে শ্মশান থেকে বের হয়ে যায় আর পেছনে তান্ত্রিকটি খুব ভয়ানকভাবে হাসতে থাকে। মেয়েকে আমি দেখে আমারও মায়া হয়। যাই হোক, এখন আমাদের একটি কাজ, কাল সকাল হতে না হতেই মেয়েটিকে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া। কিছুক্ষণ হাঁটার পর যা দেখি তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি বাচ্চাটির হাত লম্বা হয়ে মাটিতে ঝুলছে, চোখে আগুনের মতো কি যেন জ্বলছে দাউ দাউ করে। পুরো মুখটা পরিবর্তন হয়ে গিয়েছে, খিলখিল করে আমাদের দিকে তাকিয়ে ভয়ানকভাবে হাসছে এবং মুখ দিয়ে লালা জাতীয় কিছু বের হচ্ছে। লালা বের হয়ে বাদন ভাইয়ের ঘাড়ে এসে পড়ছে। এটি দেখে মেয়েটিকে কোল থেকে ফেলে দিয়ে দুজনে এক দৌড়ে বাসায় এসে পড়ি। কি ভাবছেন? ঘটনা শেষ, ঘটনার মাঝখানে আছি আমরা। দুজন চিন্তা করলাম আমাদের সাথে যে এত বড় একটা ঘটনা ঘটলো এটা বাসার কাউকে জানানো যাবে না, কারণ তারা অনেক ভয় পাবে এবং বকাঝকা করবে। বাসায় গিয়ে ঘরের দরজা ঠক ঠক করলে মা দরজা খুললে এবং বলে, কিরে তোদের এই অবস্থা কেন? হাঁপাচ্ছিস, ঘেমে গিয়েছিস, আর তোরা মাছ ধরতে গেলি তো মাছ কই? কি হয়েছে তোদের? ঘটনা চাপা দেওয়ার জন্য বাঁধন ভাই বলল, কিছুই হয়নি, মাছ তো ধরছিলাম, মাছের পাতিল আমাদের অসাবধানতার কারণে পানিতে পড়ে গিয়েছে, তাই চলে এসেছি। আমরা দুজন হাত মুখ ধুয়ে শুয়ে পড়ি। ওই দিন আর কিছু হয় না। তারপরের দিন সকাল থেকে শুরু হয় বাঁধন ভাইয়ের ব্যবহারের পরিবর্তন। সব সময় চুপ থাকে, একা একা, কারোর সাথে কোনো কথা বলে না, খাবার খেতে চায় না, সবার সাথে খারাপ ব্যবহার করে। আমি এর কারণ জানতে চাইলে বাঁধন ভাই আমাকে জোরে একটা থাপ্পড় মারে। আমি কয়েক মিনিটের জন্য চুপ হয়ে যাই এবং ভাবতে থাকি, এটা কি হচ্ছে? বাঁধন ভাই তো আগে কখনো আমার সাথে এমন করেনি। আমি তার এমন আচরণ স্বাভাবিকই নেই। ভাবি হয়তো কালকের রাতের ঘটনায় বাঁধন ভাইকে একটু বেশি ভয় পেয়েছে। এভাবে সারাদিন কাটে। ওই দিন রাত 1টার সময় আমার ঘুম ভাঙতেই পাশে তাকিয়ে দেখি বাঁধন ভাই বিছানায় নেই, দরজা খোলা। আমি ভাবলাম হয়তো টয়লেটে গিয়েছে। এই ভেবে আমি আবার ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠতেই দেখি বাঁধন ভাই আমার পাশে শুয়ে আছে। দ্বিতীয় দিন রাতে আবার একই কাহিনী। রাত আনুমানিক 1টার সময় ভয়ানক এক স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে যায়। স্বপ্নে ওই তান্ত্রিকটি আমাকে বলছে, তোর ভাইকে যদি বাঁচাতে চাস তাহলে ওই শ্মশানটিতে চলে আয়, তোর ভাই তোর জন্য অপেক্ষা করছে। এটি দেখে আমার ঘুম ভেঙে যায় এবং পাশে তাকিয়ে দেখি বাঁধন ভাই বিছানায় নেই। পুরো বাড়ি আমি তন্ন তন্ন করে খুঁজতে আরম্ভ করলাম, কিন্তু বাঁধন ভাই কোথাও নেই, কোথাও তাকে পাওয়া যাচ্ছে না। একবার চিন্তা করি ওই শ্মশানটিতে যাব এবং খুব ভয় করে যে কারণে শ্মশানটিতে যাওয়ার সাহস করিনি। একবার চিন্তা করলাম নানা ভাইকে ডাক দিয়ে দুজনে মিলে শ্মশানটিতে যাব। আবার চিন্তা করলাম নানা ঘুমাচ্ছে, শরীর খারাপ, এই ভেবে আর ডাক দিলাম না।
ফজর আজানের সাথে সাথে দেখি বাঁধন ভাই ঘরে ঢুকছে। আমি ভাইকে জিজ্ঞাসা করলাম, কই গেছিলে? কোনো উত্তর দিল না, বরং বলল, ভালো চাস তো চুপচাপ ঘুমিয়ে পড়। আমি আর ভাইকে কিছু জিজ্ঞাসা করলাম না। ভেতরে ভয় ভয় কাজ করছিল। বাঁধন ভাইয়ের এমন অবস্থা দেখে বাসার সবাই ওর ওপর রেগেছিল। ঘটনার তৃতীয় দিন বাঁধন ভাই প্রতি রাতে কোথায় যায় এটি দেখার জন্য আজকে ঘুমাবো না বলে ঠিক করি। রাত 1টা বাজতে না বাজতেই দেখি বাঁধন ভাই বিছানা ছেড়ে উঠে দরজা খুলে বাইরে চলে গেল। আজকে আমি নিজের চোখে দেখব বাঁধন ভাই কোথায় যায়, এজন্য আমি তার পিছু করলাম। একটু পর টের পেলাম বাঁধন ভাই যে রাস্তাটিতে যাচ্ছে ওই রাস্তাটি শ্মশানের রাস্তা। আমি তাকে পিছু ডাকলাম, বাঁধন ভাই কোথায় যাচ্ছ তুমি? ডাকে কোনো সাড়া দিল না ভাই। একবার চিন্তা করলাম সামনে গিয়ে আটকাবো, কিন্তু ভেতরে ভেতরে অনেকটা ভয় ভয় পাওয়ার কারণে সামনে যাওয়ার সাহস হচ্ছিল না। একটু পরেই দেখি বাঁধন ভাই শ্মশানটির ভেতরে ঢুকে গেল। রাতটি ছিল অমাবস্যার রাত, কোথাও কোনো আলোর চিহ্ন মাত্র নেই। আমার হাতে ছিল একটি কুপাবাতি এবং বাঁধন ভাই অন্ধকারের মধ্যেই হেঁটে যাচ্ছিল। শ্মশানের ভেতরে ঢুকে যা দেখলাম ওইটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি বাঁধন ভাই ওই ভয়ানক তান্ত্রিকের সামনে গিয়ে বসলো। তান্ত্রিকটি আগুন জ্বালিয়ে মরা মানুষের মাথা খুলি বিভিন্ন হাড় দিয়ে কি যেন মন্ত্র পড়ছিল এবং বাঁধন ভাইকে মন্ত্র পড়ে ফু দিচ্ছিল। একটু পর তান্ত্রিকটি বলল, এবার যা। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর চোখ দিয়ে পানি পড়ছে। আমার সামনে আমার ভাইকে কালো জাদু করা হচ্ছে। দেখেও আমি চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেও আমি কিছু করতে পারছিলাম না। এটা যে কতটা কষ্টের এটা নিজের সাথে না ঘটলে কখনোই বোঝা যাবে না। যাই হোক, ঘটনায় ফিরে আসি। আমি দেখি বাঁধন ভাই শ্মশান থেকে বের হয়ে যাচ্ছে সোজা কবরস্থানের দিকে। হাতে ছিল একটি বড় কোদালটি, অনেক বড় ছিল। আমি ভাইকে অনেকভাবে আটকানোর চেষ্টা করলাম, কিন্তু ভাই আমার কোনো কথা শুনেনি। দেখি ভাই কবরস্থানের ভেতরে গিয়ে কবর খুঁড়তে লাগলো এবং মরা লাশের হাড়, মাথার খুলি কবরের ভেতর থেকে বের করতে লাগলো। ওই হাড় এবং তারপর মাথার খুলি তান্ত্রিকের কাছে নিয়ে গেল। কি বিশ্রী গন্ধ বের হচ্ছিল ওই হাড় তারপর মাথার খুলি থেকে। এসব কিছু আমি আর নিতে পারছিলাম না। এক দৌড় দিয়ে বাসায় আসি এবং বাসায় সবাইকে সব ঘটনা খুলে বলি প্রথম থেকে। ফজর আজান দিলে ভাই আবার বাসায় ফিরে আসে। সবাই তার বাসায় আসা দেখছিল। বাঁধন ভাইয়ের মা তাকে দেখে কান্নায় ভেঙে পড়ছিল এবং বাঁধন ভাইয়ের সামনে গিয়ে তার মা কান্না করতে করতে বলল, বাবা কি হয়ে গেল এটা তোর? বাঁধন ভাই যেন সাড়া দিচ্ছিল না, চুপ করে একদিকে তাকিয়েছিল। চেহারার কি অবস্থা বানিয়েছে, চোখগুলো ভেতরে ঢুকে গিয়েছে, একদম চিকন হয়ে গিয়েছে, মুখ পুরোটা ফ্যাকাশে। ছেলের এমন অবস্থা দেখে কোনো মায়ের মন ঠিক থাকতে পারে না। বাঁধন ভাইয়ের এমন অবস্থা দেখে সকাল হতে না হতেই বাসায় মসজিদের হুজুর নিয়ে আসা হলো। সে হুজুরটি জিন পালতো, এসব কাজে মোটামুটি পারদর্শী ছিল। হুজুরের ভাষায় বলছেন, হুজুর ওর অবস্থা খুবই খারাপ। আমি আমার জিনদের পাঠাচ্ছি ওই তান্ত্রিকের জিনদের কাছে। হুজুর চোখ বন্ধ করে ছোড়া পড়ছিল। চোখ খুলে হুজুর বলল, দেখুন ওকে খুব বাজেভাবে কালো জাদু করা হয়েছে। ওই তান্ত্রিকের সাথে আমি পেরে উঠব না, অনেক ক্ষমতা ওর। এই বলে হুজুরটি চলে গেল। পরিবারের মধ্যে নেমে আসে অশান্তি আর হাহাকার। কি করব ভেবে উঠতে পারছিলাম না কেউই। ওই দিন এভাবেই কেটে যায়। কারো গলা দিয়ে খাওয়ার নাম ছিল না ওই দিন রাতে আমি ভাইয়ের সাথে ঘুমাতে ভয় পাই, যে কারণে আমি অন্য ঘরে গিয়ে থাকি। রাত 1টা বাজতেই ভাইয়ের ঘরের দরজা খোলার আওয়াজ পেয়ে ভাইকে সবাই মিলে ধরি। আমরা 4 জন একসাথে ধরে রাখতে পারছিলাম না ভাইকে, এতটা শক্তি ছিল তখন। বাধ্য হয়ে ভাইকে শিকলের সাথে বেঁধে দিলাম। বাঁধন ভাই
অনেক জোরে জোরে চিৎকার করছিল শ্মশানটিতে যাওয়ার জন্য এবং হাতের সামনে যা পাচ্ছিল তাই আমাদের দিকে ছুঁড়ে মারছিল। একটি মায়ের জন্য তার ছেলের এমন অবস্থা দেখাটা যে কতটা কষ্টকর এটি আমার মামি অর্থাৎ বাদন ভাইয়ের মাকে না দেখলে বুঝতামই না। সে কান্না করতে করতে অজ্ঞান হয়ে যায়। পরের দিন আমার নানা এক কবিরাজের খোঁজ পায়। দেরি না করে বাদন ভাইকে শিকল দিয়ে বেঁধে কবিরাজের কাছে নিয়ে যায় সকলে। কবিরাজের প্রায় 40 বছর হবে আনুমানিক। 7টি জিন সবসময় তার সাথে থাকে। বাদন ভাইয়ের মা কান্নারত অবস্থায় কবিরাজটিকে বলে, বাবা, আমার ছেলেকে বাঁচান, ওর কিছু হয়ে গেলে আমি শেষ হয়ে যাব। পরে কবিরাজকে সব ঘটনা খুলে বলল। সব শুনে কবিরাজ বলছি কবিরাজের ভাষায়, ওকে খুব বাজেভাবে কালো জাদু করা হয়েছে। এই জাদু কাটানো অনেক কঠিন, তবে আমি আমার নিজের পুরো শক্তি ব্যয় করে ওই তান্ত্রিকের বিরুদ্ধে লড়ব। তাদের সব থেকে বড় ভুল ছিল ওই শ্মশানটিতে যাওয়া এবং শ্মশানে গিয়ে ওই বাচ্চা মেয়েকে কোলে নেওয়া। আসলে ওই তান্ত্রিকটি জানতো যে বাঁধনের ছোট বাচ্চাদের প্রতি অদ্ভুত এক মায়া কাজ করে। তান্ত্রিকটি মৃত মানুষের হাড্ডি এবং মাথার খিলু লাগতো তার কালো জাদু করার জন্য। যেহেতু কবরস্থান পবিত্র জায়গা, তাই তান্ত্রিকটি ওইখানে প্রবেশ করতে পারতো না এবং তান্ত্রিকের যে জিনগুলো আছে সেটিও প্রবেশ করতে পারতো না। এই কারণে বাদন ভাইকে সে বসে আনে এবং মরা মানুষের হাড্ডি ও মাথার খুলিয়ে আনতে বাদন ভাইকে কবরস্থানে পাঠায়। তার কাজ শেষ হলে বাদন ভাইকে মেরে ফেলতো। আমার কাছে যেহেতু নিয়ে এসেছিস, একটা কিছু ব্যবস্থা আমি করব। আমি একটি যজ্ঞ করব। এখানে আমার কিছু উপকরণ লাগবে, যেমন আস্ত একটি কালো পাঠা, 7 খাটের পানি, ওই শ্মশানের মানুষ পোড়া কিছু ছাই, সম্পূর্ণ কালো একটি মোরগের রক্ত, এগুলো হলেই চলবে। বাদন ভাইয়ের মা বলল, এগুলো করলে আমার ছেলে সুস্থ হয়ে যাবে তো? কবিরাজ বলল, সুস্থ হবে কি না এটা বলতে পারবো না, তবে আশা করা যায় ভালো একটা কিছু হবে। পরের দিন এসব উপকরণ নিয়ে এবং বাদন ভাইকে বেঁধে কবিরাজের সামনে বসানো হলো। সে যজ্ঞ আরম্ভ করলো। একটু পর আমরা খেয়াল করে দেখলাম পুরো ঘরটা ভয়ানকভাবে কাঁপছে। কবিরাজ বলল, তোরা কেউ ভয় পাস না, আমি এখন বাদনের ভেতর আমার পোষা জিন প্রবেশ করাবো। একটু পর বাদন ভাইয়ের শরীর থরথর করে কাঁপতে লাগলো এবং মোটা কণ্ঠে বলল, হুজুর, আমি এসে গেছি। কবিরাজ জিনকে বলল, ওই তান্ত্রিকের জিনের সাথে কথা বল এবং কিভাবে এই বিপদ থেকে রক্ষা পাবো এটা আমাকে জানা। একটু পর আবার মোটা কণ্ঠে বলে উঠল, হুজুর, আমি এসে গেছি। কবিরাজ বলল, কি খবর এনেছিস বল আমায়। বাদন ভাইয়ের ওপর থাকা জিনটি বলল, তান্ত্রিকটি অনেক শক্তিশালী, আমি ওদের শক্তির সাথে পেরে উঠব না। এই বলে জিনটি বাদন ভাইয়ের শরীর থেকে চলে যায়। বাদন ভাইয়ের মা কান্নায় ভেঙে পড়ে এবং কবিরাজকে বলে, আমার ছেলেকে যেভাবেই হোক বাঁচান বাবা, যা লাগে আমি আপনাকে দেব। কবিরাজ সিদ্ধান্ত নেয় তান্ত্রিকের একটি জিন সে তার বশে আনবে এবং এর জন্য প্রয়োজন হবে তার মায়ের তাজা রক্ত। বাদন ভাইয়ের মা তার হাত কেটে রক্ত বের করে কবিরাজকে দেয় এবং কবিরাজ সেই রক্ত দিয়ে বাদন ভাইয়ের কপালে কিছু একটা লেখে। কিছুক্ষণ পর কবিরাজ মন্ত্র পড়তে লাগলো এবং আগুনে ফু দিতেই আগুন অনেক উপরে উঠে যাচ্ছিল। একটু পরে বাদন ভাইয়ের উপর তান্ত্রিকের জিন চলে আসলো। কবিরাজ তান্ত্রিক জিনকে বলল, এখন বল কিভাবে এই কালো জাদু কাটবে। জিনটি কবিরাজকে বলে, তোকে তান্ত্রিকের সবগুলো জিনকে বসে আনতে হবে এবং সবগুলো বসে আনার পর ওই তান্ত্রিককে হত্যা করতে হবে ওই জিনগুলো দ্বারাই। কবিরাজ আবার নিজের সব শক্তি ব্যয় করে যজ্ঞের মাধ্যমে তান্ত্রিকের 10টা জিন ছিল, তার মধ্যে 9টাকেই তার বসে আনতে পেরেছিল, শুধু একটি বাদে। একটিকে সে বসে আনতে ব্যর্থ হয়। একটি জিন আর ওইভাবে কিছু করতে পারবে না ভেবে কবিরাজ সবগুলো জিনকে পাঠিয়ে দেয় তান্ত্রিককে মারার জন্য এবং জিনগুলো তান্ত্রিককে
মারতে সফল হয়। সাথে সাথে বাঁধন ভাই অজ্ঞান হয়ে যায় এবং তান্ত্রিকের ওই একটি জিন তান্ত্রিককে মরার আগে কিছু একটা প্রতিজ্ঞা করে। কি প্রতিজ্ঞা করেছিল সেটি জিনটি বলতে পারিনি। তারপর থেকে বাঁধন ভাইয়ের স্বাভাবিক আচরণ শুরু হয়। কয়েক মাস পর বাঁধন ভাই টের পায় তার ঘাড়ে যে জায়গায় ওই বাচ্চা মেয়েটির লালা পড়েছিল ওই জায়গাটি পচতে আরম্ভ করেছে। অনেক ডাক্তার দেখালো তার জায়গাটির ক্ষত ঠিক হয় না। একদিন রাতে বাঁধন ভাইয়ের খিঁচুনি উঠে যায়। আমরা সবাই মিলে ধরাধরি করে অ্যাম্বুলেন্সে উঠাই এবং রওনা দেই ঢাকার ভালো একটি হসপিটালের উদ্দেশ্যে। অ্যাম্বুলেন্স চালু হলো। গ্রাম ছাড়েনি তখন। রাত তখন 12টা বাজে। হঠাৎ করে চালক লক্ষ্য করে অ্যাম্বুলেন্স অনেক ভারী লাগছে। অ্যাম্বুলেন্সের স্পিড তখন 70-80। অ্যাম্বুলেন্সের ছাদে কিছু পড়েছে কিনা এটা দেখার জন্য চালক ব্রেক চাপল। অ্যাম্বুলেন্সটি তখন ব্রেক হচ্ছিল না, বরং স্পিড আরো বেড়ে যাচ্ছিল এবং অ্যাম্বুলেন্সটির ছাদে জোরে জোরে কিসের যেন আওয়াজ হচ্ছিল। বড় হাতুড়ি দিয়ে আঘাত করলে যেমন শব্দ হয় ঠিক তেমন শব্দই। আমাদের বুঝতে আর বাকি রইল না আমাদের সাথে স্বাভাবিক কিছু হচ্ছে না। একটু পর সব ঠিক হয়ে যায় এবং 7-5 না ভেবে ভাইকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এটি হয়তো সেই প্রতিজ্ঞা সেই জিনটির, যেটা সেই তান্ত্রিকের একটি জিন করেছিল। আজ বোধহয় জিনটি তার প্রতিজ্ঞা সম্পন্ন করল। একটি মাত্র ছেলের এই অস্বাভাবিক মৃত্যুটি কেউ মেনে নিতে পারছিলাম না। তার মা পুরো পাথর হয়ে গিয়েছে। এখন সে মানসিক রোগী। ডাক্তার দেখানো হচ্ছে, এখন সে একটু ভালোর দিকে। এই ঘটনাটি এখনো আমাকে ভীষণভাবে কাঁদায়। প্রায় আমি ভাইকে স্বপ্নে দেখি। আগেকার স্মৃতিগুলো মনে পড়লে নিজেকে আর ধরে রাখতে পারি না। চোখ দিয়ে অটোমেটিক পানি বের হয়ে যায়। দোয়া করবেন আমার ভাই যেন ওপারে ভালো থাকে এবং তার মা যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি বরিশাল থেকে বলতেছি। আমার নাম টুটুল। ঘটনা শেয়ার করার আগে রাসেল ভাই একটা কথা বলি, এটা আমার boot.com এ শেয়ার করা প্রথম একটি ঘটনা। তো ঘটনা সিলেক্ট হলে পরবর্তীতে আরো চমৎকার কোনো ঘটনা পাঠানোর চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাই। রাসেল ভাই, ঘটনাটি ঘটেছিল আমি এবং আমার চাচাতো ভাইয়ের সাথে। এটি একটি 2013 সালের ঘটনা। রাসেল ভাই, আমরা শহরে থাকতাম কিন্তু গ্রামের বাড়ি ছিল আমাদের। তো মাঝে মধ্যেই আমাদের গ্রামে যাওয়া হতো। আর গ্রামে গেলে আমার একটি শখ ছিল, মাছ ধরার একটা শখ। তো এই কারণে আমি যখনই রাসেল ভাই গ্রামে যাইতাম তখনই আমি মাছ ধরতাম। তো আমার সাথে আমার চাচাতো ভাই থাকতো। তো এক পর্যায়ে ওই ঘটনার সময়ও আমরা যখন বিকালবেলা তখন আমরা জাল পেতে রেখে আসি কোলার ভিতর। অনেকে হাওর বলে বা কোলা, এটাই আমাদের এই কোলা বলে। তো কোলার ভিতর আমরা জাল পাতি মাছ ধরার জন্য। তো রাসেল ভাই, আমরা রাত্রে চিন্তা করি যে দেখে আসি যে বড় কোনো মাছ বাজছে কিনা আমাদের জালে। তো এটা চিন্তা ভাবনা করার পর আমি আর আমার চাচাতো ভাই আমরা নৌকা নিয়ে হাওরের ভিতর, কোলার ভিতর আর কি নৌকা নিয়ে যাইতেছি। তো যাওয়ার পরে এটা আমরা যেখানে জাল রেখেছিলাম এটা বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে হবে। তো ভালোই সময় লাগছিল যেতে যেতে। তো আমরা যখন বাড়ি থেকে অনেক দূরে আসি, আনুমানিক 1.5 কিলোমিটারের মতো। তো 1.5 কিলোমিটারের মতো আসার পর রাসেল ভাই আমরা লক্ষ্য করি যে আমাদের নৌকাটি আর সামনে আগাইতেছে না। মানে মনে হইতেছে যে নৌকার নিচে কিছু একটা বাজছে। তো এটা হওয়ার পর আমরা চিন্তা করলাম কি হয়তো কোনো কচুরিপানা বা এই ধরনের কোনো কিছু বা গাছ টাছ এগুলো বাঁচতে পারে নৌকার ভিতরে। তো আমরা কি করলাম, অনেক চেষ্টা করতেছি নৌকার বইটা দিয়ে নৌকা খুঁচাই আরো সামনের দিকে আগানোর, কিন্তু বাট নৌকা চলতেছে না।
তো রাসেল ভাই এক পর্যায়ে আমি কি করলাম যে হাত দিয়ে দেখার চেষ্টা করি যে নিচে কি বাজলো নৌকার। তো আমি দেখি যে কিরকম যেন একটা চিকন চিকন এরকম কাঠের মতো কি যেন একটা মনে হইলো। তো আমি অনেক টানাটানি করতেছি, বাট বের হইতেছে না। তো এরপর করলাম কি, একটা বাঁশ দিয়ে আমি ওইটা টান দিলাম, মানে নিচ থেকে বাঁশ দিয়ে জোরে। তখন দেখলাম কি রাসেল ভাই, মানে যেটা দেখলাম এটার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না ওই টাইমে। তো দেখি যে পুরো একটা মানুষের কঙ্কাল। তো কঙ্কাল মানে ওটা পুরো বাঁশে, যখন বাঁশ জাগাইছি তখন দেখি যে পুরো একটা মানুষের কঙ্কাল। তো এটা দেখার পর রাসেল ভাই আমরা প্রচুর ভয় পাই যে এটা কিভাবে মানে নৌকার নিচে আসলো বা এই কোলার ভিতরে। আমরা রীতিমতো একটা ভয় পাই, দুইজনেই ঘাবড়াই যাই যে কি হলো এটা। তো আমরা ওই কঙ্কালটা ওই পাশে সূর্য ফালাই দেই। ফালাই দেওয়ার পর আমরা নৌকা, মানে ভয় পাওয়ার কারণে আমরা আর জাল চেক করি নি, যেহেতু জাল আমাদের আর একটু সামনে ছিল। তো আমরা জাল চেক না করি, আমি আমার চাচাতো ভাইকে বলি যে তুই দ্রুত নৌকা চালা, বাড়ির দিক ফিরে যাব, জাল আজকে চেক করবো না, জাল কালকে সকালে চেক করবো। তো এইটা বলার পর ও দ্রুত নৌকা চালাইছে। তো ব্যাক করার চেষ্টা করছি আমরা। তো নৌকা চলতেছে চলতেছে, আর এক পর্যায়ে আবার এরকম হঠাৎ নিচে কি যেন একটা বাজলো, নৌকা আর চলতেছে না। আমরা অনেক ঠেলাঠেলি করতেছি, নৌকা বইটা দিয়ে অনেক চেষ্টা করতেছি, বাট নৌকা যাইতেছে না। তখন আবার সেই আগের মতো বাঁশ দিয়ে সেম ভাবে আবার নিচে দেখলাম কি আছে। তো দেখি যে কিছু একটা বাজতেছে বাসে। তো ওইটা আমরা আবার জাগাইলাম, লাইট মাইরে দেখি যে সেই একই ঘটনা, আবার কঙ্কাল। তো রাসেল ভাই এইটা দেখার পর আমরা দ্বিতীয়বার মানে মোটেও প্রস্তুত ছিলাম না যে এরকম একটা ঘটনা আমাদের সাথে আবার ঘটবে। তো আমরা তখন নিশ্চিত হয়ে যাই যে এটা প্যারানর্মাল জাতীয় কিছু। তো রাসেল ভাই এক পর্যায়ে আমরা ওইটাকেও সাইডে পাক্কা মারি, সাইডে ফেলাই দিই আর কি। তো ফেলাই দেওয়ার পর আমরা নৌকা আরো জোরে চালানোর চেষ্টা করি তাড়াতাড়ি। মানে তখন আমাদের অবস্থা রাসেল ভাই খুবই খারাপ, মানে ভয়ে দুইজনেই মানে কিছু করতে পারতেছি না যে কি করব, ভাবতেই পারতেছি না যে কিছু ওইখানে বসে। তখন আমরা একটাই উপায় দেখি যে নৌকা তাড়াতাড়ি চালানোর, বাড়ি পৌঁছানোর জন্য। তো রাসেল ভাই আমরা নৌকা চালাইতেছি। এইবার রাসেল ভাই একটা অন্যরকম ঘটনা ঘটে। তো আমরা দেখি কি যে মানে নৌকা চালাইতেছি সামনে, হঠাৎ আমরা যতই সামনে নৌকা নেওয়ার চেষ্টা করি না কেন, নৌকা দেখি যে রাসেল ভাই মানে নৌকা পিছনের দিকে আসতেছে। মানে আমরা নৌকা বইটা দিয়ে চালাইতেছি সামনে, বাট নৌকা আসতেছে পিছনের দিকে। মানে আমাদের যেখান থেকে আমরা ব্যাক করে আসছি ওদিক নিতেছে আমাদের নৌকা। তো রাসেল ভাই, তো এই ঘটনা ঘটার সাথে সাথে মানে আমরা রীতিমতো অবাক যে এটা কিভাবে সম্ভব। এটা নৌকা আমরা চালাইতেছি সামনের দিকে, বাট নৌকা যাইতেছি পিছনের দিকে। তো এই পর্যায়ে আমরা অনেক ভয় পাই। ভয় পাওয়ার পর আমরা কি করি যে আমাদের কাছে রাসেল ভাই যে বাঁশ ছিল একটা, নৌকায় বাঁশ থাকে সবসময়, তো বাঁশটা আমি মানে মাটিতে কুপে দিছি। ওটা মাটিতে দেওয়ার পর ওইখানেই ধরে রাখছি বাঁশটা, যে নৌকা যেন আর যাইতে না পারে। আমরা দুজনেই বাঁশটা শক্ত করে ধরে রাখছি। তো এক পর্যায়ে দেখি যে না, নৌকা থামছে, নৌকা আর যাইতেছে না। তো বাট তখন দেখি রাসেল ভাই যে বাঁশের চারিদিকে নৌকা থামছে ঠিক আছে, বাট তার একটু পরেই বাঁশের চারিদিকে নৌকাটা ঘুরতেছে, মানে সামনেও যাইতেছে না পিছনেও যাইতেছে না, ওই বাঁশের চারিদিকে গোল হয়ে নৌকা ঘুরতেছে অটোমেটিক্যালি। তো আমরা যতই চেষ্টা করি নৌকা কন্ট্রোল করতে পারি না। আর বাঁশ ছাড়িয়ে দিলে তো নৌকা ওই সেই পেছনের ওই যেখানে ঘটনা ঘটছিল ওদিক চলে গেছিল। তো আমরা কি করলাম, আমরা ওইখানে মানে বাঁশ ধরেই রেখেছি যে নৌকা সামনেও যাবে না পিছনেও যাবে না, নৌকা ওইখানে ঘুরতে থাকবে। তো এছাড়া আমাদের রাসেল ভাই কিছু করার নেই। তো এক পর্যায়ে আমরা এরকম ক্লান্ত হয়ে যাই, মানে আমাদের আর কন্ট্রোল করা কোনোভাবেই সম্ভব নাই নৌকা। তো এক পর্যায়ে আমরা ওইখানেই মানে আমার যে চাচাতো ভাই ছিল ও এক পর্যায়ে মানে ভয়তে বেহুশ হয়ে পড়ে যায়। তো আমি তো একা, আমি তখন অনেক ঘাবড়ে যাই যে কি করবো এখন। তো রাসেল ভাই আমরা এত রাত্রে যাওয়ার কারণে আমাদের কাছে শুধু টর্চ লাইট ছিল,
কোনো ধরনের মোবাইলও আমরা নিই নি, মোবাইল বাড়িতে রেখে গেছি চার্জে দেওয়ার জন্য। তো এখন আমরা কাউকে ফোন দিতে পারতেছি না, করতে পারতেছি না। তো এক পর্যায়ে এরকম করতে করতে রাসেল ভাই আমি বাস ধরে রেখে আমি বাস ছাড়িনি। তো যখন রাসেল ভাই ভোরবেলার আয়োজন দেয়, তখন দেখি যে মানে অটোমেটিক্যালি নৌকা আর ঘুরতেছে না। মানে ভোরের আলো ফুটছে যখন, ফজরের আয়োজনের সময়, যে দেখি যে নৌকা আমাদের কন্ট্রোলে। তো আমি এক পর্যায়ে কি করি, নৌকায় বসে পড়ি। বসে পড়িয়া মানে দীর্ঘ একটা নিঃশ্বাস ছাড়ি। আর আমার চাচাতো ভাইয়ের মাথায় আমি একটু পানি দিই এই হাওড় থেকে উঠে। তো দেখি যে ওর জ্ঞান আসে। তো বলি যে এই অবস্থা ভাই, একটু তাড়াতাড়ি চল, যে যা হয়েছে সব বাড়িতে গিয়ে বলবো। তো ও তখনও অনেক ভয়তে ছিল জ্ঞান ফেরার পর। তো খুব অসুস্থ থাকার কারণে আমি আর ওকে তেমন একটা করিনি। তা আমি বললি যে নৌকা আমি চালাই। তো রাসেল ভাই আমি নৌকা চালাই বাড়ি আসার পর বাড়িতে ঘটনা খুলে বলি। তো তারা বলে তোমরা এত রাত্রে গেছো কেন ওইখানে, ওই জায়গাটা বেশি একটা ভালো না, ওখানে এরকম নাকি আরো কিছু অনেক প্যারানর্মাল জাতীয় ঘটনা আগেও ঘটছে। তো এর কিছু ঘটনাই রাসেল ভাই আমি পরে পাঠানোর চেষ্টা করব।